হ্যালো লিসেনার্স, হ্যালো চট্টগ্রামবাসী। যে ঘটনাটা নিয়ে আসবো সেটা চট্টগ্রামের। তো এখন যে ঘটনা বলবো ওটা ডেনি নামে একজন আমাকে পাঠিয়েছে আমার পেজে, এবং যে এলাকার ঘটনা সেটা হচ্ছে আসলে ওইটা ওখানকার রিনাউন একটা জায়গা। আমি জানি না এখানে শেয়ার হয়েছে কিনা। ওই পুকুরটার নামই হচ্ছে কল্লাকাটা পুকুর। পুকুরের নাম হচ্ছে কল্লাকাটা পুকুর। ওই পুকুরটা বর্ণনা ছোট করে একটু দেই। পুকুরটা হচ্ছে যেই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে যশোরের চিটং এর নোয়াপাড়ায়, এবং আমি কাজর দিঘির পার সম্ভবত। এবং ওই পুকুরটা হচ্ছে এমন একটা জায়গায়, এটা হচ্ছে 2 কিলোমিটার আগে একটা গ্রাম, মাঝখানে পুকুর, 2 কিলোমিটার পরে আরেকটা গ্রাম, এর মাঝখানে ক্ষেত। তো তখনকার ঘটনা 1990 থেকে 95 এর দিকে। তখন একটা হিন্দু ফ্যামিলির ঘটনা এটা আসলে। তো সেই ফ্যামিলির যে বড় ছেলে তিনি থাকতেন বাংলাদেশের বাইরে। তো টাকা পয়সা জমিয়ে এসে বাংলাদেশে পরবর্তী সময় বিয়ে করতে আসে। তার সাথে একটা মেয়ের বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে ছেলেটা বিদেশ চলে যায়। তো পুকুরটা হচ্ছে রাসেল ভাই ওনাদের বাসা থেকে বেশ কাছেই, বাড়ি থেকে বেশ কাছেই। এই লোকটা যখন বাংলাদেশে আসার ডিসিশন নেয়, তখন ডিসিশনটা এই কারণে নেওয়া হয় যে সে জানতে পারে তার ওয়াইফ মাল্টিপল রিলেশনে ধরা খেয়েছে আর কি। ফ্যামিলিগতভাবে কয়েকজন দেখেছে। আর মেয়েটা কাজ করতো একটা ফ্যাক্টরিতে, এখানে চন্দ্রঘোনা এলাকায় একটা পেপার মিলে কাজ করতো, আমি নামটা বলছি না। তো ওই পেপার মিলের পাশে সে বাসা ভাড়া নিয়ে থাকতো, যেহেতু হাজবেন্ড বিদেশে ছিল ওই মুহূর্তে। তো সে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতো। পরবর্তী সময় ফ্যামিলিগতভাবে জিনিসটা জানাজানি হয়, ফ্যামিলিগত থেকে সমাজে ছড়িয়ে পড়ে। তো ছেলেরা জানে এবং বাংলাদেশে আসে। তো এখন যেমন ডিভোর্স ছিল, তখন ওই মুহূর্তে রাসেল ভাই মাথা গরম হলে যা হয়, তো উনি ডিসিশন নেয়, ফ্যামিলিগতভাবে ডিসিশন নেয় এবং ফ্রেন্ডরা মিলে ডিসিশন যে নেয় যে এই মেয়েটাকে রাখবেন। ঘটনার উৎপত্তি ওই পুকুরের পাড়ে নিয়ে যায়। সেই পুকুরটার বর্ণনা এরকম যে পুকুরটার চারিপাশে তাল গাছ ছিল, বিভিন্ন ফলের গাছ, এবং চারিপাশে ঝোপঝাড়কে পরিষ্কার করে না, এরকম চকলা পাকা একটা জায়গা। সেখানে একটা শেকড়ের উপরে মাথাটা রেখে তারা মেয়েটাকে জবাই করে। জবাই করার পরে বডিটা এখানে ফেলে রেখে চলে যায়। তো যেহেতু তাল পাকার সময় মুহূর্তে, তো কিছু ডানপিটে ছেলে আছে গ্রামের, তারা ওদের একটা ছেলে তাল পাড়তে যায় ভোরবেলা, সকালে দল বেঁধে তাল পাড়তে যায়। সব একটা ছেলে এই পাশে আসে। আসার পরে সে তাল গাছে উঠবে এমন সময় দেখে যে এই শেকড়ের সামনে একটা বডি পড়া আছে। এটা দেখে সেই অজ্ঞান হয়ে যায়। তাকে খুঁজতে গ্রামবাসী আসে, অনেক মানুষ হন্তদন্ত হয়ে অনেক জায়গায় খুঁজেছে, এসে দেখে যে একটা বডি পড়া। তো পুলিশ আসে, পুলিশ এসে বডি রিসিভ করে। বডি নাই, কিন্তু রাসেল ভাই কোনো মাথা নিতে পারে না, কারণ মাথাটা এই জায়গায় ছিল না। মাথা ছিল ওই গ্রামেরই একটা কালভার্টের নিচে মাটির মধ্যে পুঁতে রাখা। 3 দিন পর গন্ধ বের হওয়ার পরে সবার চোখে পড়ে একটা কুকুর ওই মাথাটা নিয়ে টানা হেঁচড়া করছে। পরবর্তী সময় পুলিশকে ডাকা হয় এবং পুলিশ ওই মাথাটা নিয়ে যায় পোস্টমর্টেম করবার জন্য। যাই হোক, এই ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় পজ না, কারণ এই ঘটনাটা ঘিরেই আস্তে আস্তে ঘটনাগুলোর গোড়াপত্তন ঘটে। এরপর থেকে রাসেল ভাই এই জায়গাতে মানুষ দিনে অথবা দুপুরে অথবা রাতে কেউ হাঁটা চলাফেরা করতে পারেনি। সর্বপ্রথম এক্সপিরিয়েন্স ঘটে, আমি যার ঘটনা শেয়ার করবো তার খালুর সাথে। তাদের একটা খামার ছিল, গরুর খামার ছিল। ওই মুহূর্তে কোরবানি ঈদের 3 মাস আগের ঘটনা। তো তারা ওই গরুর খামারটা পরিচর্যা করছে, বৃষ্টির পানি জমে যেত। ওই সময় বর্ষা মৌসুমে কোরবানি ছিল, অনেক আগের ঘটনা। আসলে আমি ঘটনার সাথে ম্যাচ করি 93-তে। যাই হোক, ওই মুহূর্তে কোরবানি ঈদ ছিল 3 মাস আগের ঘটনা। কোরবানি ঈদের 3 মাস আগে ওই খামারের মধ্যে তার সাথে একজন লোক থাকতো, আর ওই মুহূর্তে গরু ছিল তার খামারে, সেই জন্য পরিচর্যা প্লাস আপনার পাহারা দুইটাই কাজ করতে হতো, যেহেতু 3 মাস তাকে একটু কষ্ট। এরকম একদিন রাতের বেলা হঠাৎ করে তারা ওই পানি জমে যায় খামারের ভেতর। ওই খামারের ভেতরের পানি সরাতে যেয়ে তারা ভেতরে বসে গল্প করছিল, কথা বলছিল, প্ল্যান করছিল। এমন সময় হঠাৎ করে ঝপঝপ করে শব্দ, কেউ হেঁটে হেঁটে দৌড়ে আসছে। প্রথমে পুরা খামারটার চারিপাশে ঘুরে একটা পর্যায়ে এসে সামনে এসে বসে, খামারটার সামনে এসে বসে। তো উনি টর্চ নিয়ে প্রথমে দেখে কাউকে খুঁজে পায় না। পরবর্তী সময় দেখে একটা মেয়ে বসে আছে, বসে বসে কান্না করছে। সে মায়া কান্না, অনেক অ্যাডোরেবল কান্না। খুব ইচ্ছা হবে যে সামনে যে জিজ্ঞেস করি কে তুমি, কোথা থেকে আসো। কাছে যাতেই মাথাটা পড়ে যায় গলাতে। এইটা দেখার পর উনি আর ওখানে জ্ঞান ধরে রাখতে পারেনি, উনি অজ্ঞান হয়ে যায়। উনি যখন জ্ঞানে ফিরে আসে তখন উনি তার এলাকাবাসী কথায় কথায় গল্পে জেনে যায়। তখন সবাই মুখ খোলা শুরু করে, হ্যাঁ আমি এই জায়গায় হাঁটতে যাওয়ার সময়
আমি ঘটনায় আমি এরকম একটা মেয়ে কান্না করতেছে, ওই দিন রাত্রেবেলা আমি যাওয়ার সময় ওই পুকুরের চারিপাশে কে জানি দৌড়াচ্ছে, কিন্তু আমি কাউকে টর্চ মেরে খুঁজে পাইনি। মানে ঝোপঝাড় এত বড় বড় ছিল যে দৌড়ালে আপনি শব্দ পাবেন। ওইখানকার একটা মানুষ বয়স্ক, উনি মাছ ধরার খুব শখ, উনি প্রায় সময় এই জায়গায় এসে মাছ ধরতো। তো তার কাছে কিছু ঘটনা, একটা ছোট্ট কথা উনি বলে যে আসলে প্রথম দিন আমি যখন এখানে আসছিলাম তখন আমি খুব ভয় পাই। আমি মানে শুনি যে একটা মেয়ে কান্না করছে এবং আমি মেয়েটাকে আমার পাশেই দেখতে পাই, কিন্তু আমি কাছে যাই না, যে দৌড়ে পালাই যাই। এর পরবর্তী সময়ে আমি খালি শব্দই পেয়েছি, মেয়েটাকে দেখিনি। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, এরপর থেকে মাছ ধরি, কোনো সমস্যা নাই। এলাকার লোকজন এই লোকটাকে পাগল বলে, ওইখানে যায়, মানে ওইখানকার মানে উঠতি বয়স্ক যুবকের ওই জায়গায় যাওয়া মানা, বা ছেলে বা মেয়ে যেই হোক, খেলতে খেলতে ওইখানে যাওয়া মানা, কারণ এখানে গেলে বিপদ ঘটতে পারে। সবাই এই জায়গাটা পরিচিত। ওই লোককে যখন এই ড্যানি ভাই জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা, আপনার কি, কখন বলে কি যে আমি এখানে প্রায় যাই, ওখানে মানুষের কান্নার শব্দ পাই আমি, কিন্তু আমার এখন গায়ে লাগে না এগুলা, আমি ওই ইউজ টু হয়ে গেছি। এবং থার্ড যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একজন মহিলা আর কি, উনি অন্তঃসত্ত্বা ছিল ওই মুহূর্তে, আর ওনার হাজবেন্ড থাকতো ঢাকায় কাজ করতো। প্রতি সপ্তাহে হাজবেন্ড গ্রামের বাড়িতে বেড়াতে যেত, দেখা হইতো প্রতি সপ্তাহে, কিন্তু এক সপ্তাহে তার হাজবেন্ড আসে না। তো তার সময় কাটতো তার বাড়ি মানে ঘুরে ফেলায়, তার কোনো বাচ্চা হয় না, তো বাচ্চা হবে। আর ছাগল ছিল তার তিনটা ছাগলের সাথে তার ওই কথা বলে বলে সময় কাটানো আর কি। তার পুকুর থেকে তার ঘরটা ছিল খুব বেশি দূরে না, হেঁটে যেতে 2 মিনিট সময় লাগে। তো যে ছাগলগুলা সে চড়িয়েছিল, সে ছাগলগুলা সন্ধ্যার সময় ব্যাক করে নাই, নর্মালি চলে আসে বাড়িতে, কিন্তু ছাগলগুলা নর্মালি ডাকলেই চলে আসতো, কিন্তু ছাগলগুলো আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে দেখে একটা ছাগল, 2টা ছাগল বাড়িতে চলে আসছে, একটা ছাগল পুকুরের পাড়ে, পুকুরের কাছে, মানে টিভির মতো জায়গায় দাঁড়িয়ে আছে। তুই আয় 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 ডাকে, আসে না। ছাগলটা যত কাছে যায় ছাগলটা তত দূরে যায়, মানে পুকুরে নেমে যাবে, এরকম অবস্থা। খুব কাছে যাওয়ার পরে ছাগলটা একটা সময় ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তিনি যেটা শব্দ শুনতে পায়, ওই যে রাসেল ভাই কান্না করছে একটা মেয়ে, তার চুলগুলা খুব লম্বা। সে কাছে যায়, কাছে যাওয়ার পরে মাথাটা তার দিকে তাকায়, কোনো চুলটাই আছে, কোনো মাথা নাই। বলছে যে তুই কি জানিস আমার মাথাটা কোথায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, তুই কি আমার মাথাটা খুঁজে দিতে পারবি? আমি মাথা ছাড়া আছি অনেকদিন যাবে। এটা বলতে বলতে উনি অজ্ঞান হয়ে যায় এবং ওই মুহূর্তে ওনার প্রসব হয়ে যায়। এলাকার লোকজন ওনাকে উদ্ধার করার সময় দেখে যে বাচ্চাটা প্রসব করেছিল সেটা মৃত বাচ্চা। এরপর থেকে রাসেল ভাই এখনো পর্যন্ত এখানে এখনো অনেকে অনেক সাউন্ড পায়, অনেক শব্দ পায়, অনেকেই প্রত্যক্ষ করে, কেউ বলে তো কেউ বলে না, কেউ মুখ খুলে তো খোলে না। এবং আমাকে বলেছে যে আপনি যেতে পারেন, আপনি এখানে চাইলে দেখে আসতে পারেন। ছবি টবি পাঠিয়েছে, আমি এখনো শেয়ার করিনি। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, এখনো পর্যন্ত ঘটে চলছে সেই জায়গায়। এবং এই হয়তো বা এটা ওনারা মনে করে, বুদ্ধিস্টরা মনে করে যে ওরা মানে আত্মা হয়তো বা কষ্ট পাওয়া আত্মা হয়তো বা সেখানে বসে বসে মানুষকে বলছে বা জানান দিতে চাচ্ছে, তাকে প্রপারলি ক্রিমেশন করা হয় না বা কিছু একটা। কিন্তু আমার আত্মা তো রাসেল ভাই, আমি কিভাবে আত্মার ডেফিনেশন দিব? আমার কাছে মনে হচ্ছে এটা জিন দ্বারা করা আর কি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার 4 নং কানিহারি ইউনিয়নের বিয়ার্তা গ্রামে। ওনার দাদা একজন নামকরা কবিরাজ এবং আলেম ছিলেন। ওনার দাদার সাথে নাকি 7 জন জিন থাকতেন। তাদের মধ্যে 3 জন খুব একটা বেশি ভালো বলা চলে না, কিন্তু 4 জন ভালো। এরা 6 ভাই 1 বোন, মোট 7 জন। ঘটনা 1, অর্থাৎ প্রথম ঘটনায় যাই। বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন, তো প্রথম ঘটনাটি ঘটেছিল 1993 সালে। এই হৃদয় ভাইয়ের বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। এই কারণে ওনার পরিবার হালুয়াঘাট উপজেলার মুন্সিরহাট নামক স্থানে সরকারি কোয়ার্টারে থাকতেন। তখনও কিন্তু হৃদয় ভাইয়ের জন্ম হয়নি। ওনার বড় 3 বোন ছিলেন তখন। ওনার মা নাকি খুব কান্নাকাটি করতেন একটা ছেলের জন্য। এভাবে হতাশাগ্রস্ত হয়ে উনি অসুস্থ হয়ে যান। এক পর্যায়ে হসপিটালে ভর্তি হন। মেডিকেল রিপোর্টে ওনার মায়ের হার্টের অসুখ ধরা পড়ে।
অবস্থা আশঙ্কাজনক থাকায় ইমার্জেন্সিতে ভর্তি করানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল্লাহর কি ইচ্ছা 5 থেকে 10 মিনিট পর ওনার আম্মুর পালস পাওয়া যায়। চিকিৎসক মৃত ঘোষণা করার পরও উনি আল্লাহর অশেষ রহমতে জীবিত হয়ে যান। কিছুদিন পরে উনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায়ও ফেরত আসেন। আল্লাহর কাছে একটা ছেলের জন্য খুব কান্নাকাটি করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। একদিন নাকি একজন অচেনা ফকির, দরবেশ গোছের একজন, সে এসে এই হৃদয় ভাইয়ের আম্মাকে জিজ্ঞেস করে, মা তুমি এত কান্নাকাটি করো কেন? তখন ওনার আম্মা জবাব দেন, একটা ছেলের আমার খুব ইচ্ছা। তখন নাকি তিনি বলেন যে মা তোমার মাথায় হাত দিয়ে আমি দোয়া করে দিলাম, তোমার একটা ছেলে হবে, তবে তুমি তো মা তোমার শরীরের অনেক ক্ষতি করে ফেলেছো চিন্তা করতে করতে, তুমি কতদিন বাঁচবে তা আমি বলতে পারি না, তবে শরীরের অনেক ক্ষতি হয়ে গেছে। এটা শোনার পর ওনার আম্মা বলেন, আমার একটা ছেলে দরকার, বেশি দিন বেঁচে থাকা আমার দরকার নাই। এরপর দরবেশ গোছের ওই লোক উনি দোয়া করে চলে যান। এই ঘটনার 3 থেকে 4 বছর পর 1997 সালে এই হৃদয় ভাইয়ের জন্ম হয়। অদ্ভুত এক ঘটনা। প্রথমত ওনার মা, যিনি মারা গিয়েছেন বলে ডাক্তার ধরে নিয়েছিলেন, এর কিছুক্ষণ পর আল্লাহর রহমতে উনি আবার জীবিত হয়ে যান, অর্থাৎ ওনার পালস ফেরত আসে। আর এই যে দরবেশ গোছের এই লোকটা কোত্থেকে এলো, কোথায় চলে গেল, দোয়া করে গেলেন, এটাও বলে দিয়ে গেলেন যে উনি হয়তো বেশি দিন আর বাঁচবেন না। এরপরের ঘটনায় আসি। তখন এই হৃদয় ভাইয়ের বয়স 1 কি 2 বছর। ওনার মেজো আপু ওনাকে কোলে করে বাইরে খেলতে গিয়েছিলেন। খেলা শেষে বাসায় ফেরার পর ওনার আম্মা এই খুঁজতে থাকেন এই হৃদয় ভাইকে। দেখেন যে সেই মেজো আপুর কোলে উনি নাই। সবাই তখন খোঁজাখুঁজি করে দেখে যে উনি বাসার পেছনে পুকুর পাড়ে সুপারি গাছের শেকড় ধরে ঝুলে আছেন। ওনার নিচে ছিল পানি, পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছিলেন। এত ছোট বাচ্চার পক্ষে কিন্তু কোনোভাবেই একটা শিকড় ধরে ঝুলে থাকা সম্ভব না। হতে পারে সেটা অতি অল্প সময়ের জন্য, কিন্তু এত ছোট বাচ্চা সে শিকড় ধরে এভাবে ঝুলে থাকবে, আর সে ওখানে গেলই বা কিভাবে? সে তো তার বোনের সাথে বাসায় ফেরত এসেছিল, হঠাৎ করে সে নাই। উনি তো আর বলতে পারেন না যে কিভাবে উনি গিয়েছিলেন, কারণ ওনার তো তখন আর ওই বোঝার মতো বয়স হয় নাই। 1-2 বছরের বাচ্চা, সে তো আর কিছু বলতে পারে না। এর পরের ঘটনায় আসি। তখন আর বয়স 4 বছর হবে হয়তো। ওনাদের বাসার সামনে একটা বড় মসজিদ ও বিশাল একটা পুকুর ছিল। একদিন ওনার ছোট আপু পুকুর পাড়ে ওনাকে নিয়ে খেলছিল। হঠাৎ করে উনি পুকুরে পড়ে যান, অর্থাৎ হৃদয় ভাই পুকুরে পড়ে যান। তবে আশ্চর্যের বিষয় হলো, পুকুরে পড়ে নাকি উনি চোখের পলকে মাঝখানে চলে যান, মানে পুকুরের মাঝখানে চলে গেছেন। পড়েছেন কিনারে, কিন্তু মাঝখানে চলে গেছেন। ওনার ছোট আপু সেখানে সাঁতরিয়ে যান, কিন্তু কোনোভাবেই ওনাকে নিয়ে আসতে পারছিলেন না। তার কাছে মনে হলো কেউ এই হৃদয় ভাইকে কোলে করে পানিতে ভাসিয়ে রেখেছে। কোনোভাবেই আবার ওনার ছোট আপু তাকে তুলে নিয়ে আসতে পারছিলেন না। পরে অন্য 2 আপুকে ডাক দিলে তারাও চলে আসে সাঁতরে। এরপর 3 জন মিলে ওনাকে পানি থেকে তোলে। এইখানে একটা অদ্ভুত রহস্য রয়েছে, সেটা হচ্ছে এর পরদিন থেকেই নাকি হৃদয় ভাই দুর্দান্ত সাঁতারু হয়ে যান, অর্থাৎ উনি সাঁতার পারেন। এই ঘটনাটা ওই এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল যে 4 বছরের একটা বাচ্চা এত সুন্দর সাঁতার কাটতে পারে, আর এত বড় একটা পুকুর এক প্রান্ত থেকে চোখের পলকে সাঁতরে উনি অপর প্রান্তে চলে যান। এবং অপর প্রান্তে যাওয়ার পর ওনার শরীরে কোনো ধরনের ক্লান্তি বোধ নাকি হয় না, উনি হাঁপিয়েও যান না। আর এত দ্রুত সাঁতার কাটা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এরপর থেকে প্রতি জুম্মার দিনে মুসল্লিরা এসে নাকি ওনাকে বলতো, বাবা তুমি একটু সাঁতার কাটো, আমরা সাঁতার দেখব, আর তোমাকে মজা খাওয়াবো, অর্থাৎ মিষ্টি মিঠাই এরকম কিছু খাওয়াবেন আর কি। উনি নাকি সেই মজা খাওয়ার লোভে সাঁতার কাটতেন। শুধু তাই না, যে যখনই বলতো তখনই পুকুরে নেমে সাঁতার কাটতেন।
সেটা যে সময়ই হোক না কেন। প্রতিদিন পুকুরে দীর্ঘ সময় উনি সাঁতার কাটতেন। সাঁতার কাটতে ওনার কোনো কষ্ট হতো না, কোনো ক্লান্তি বোধ হতো না। হঠাৎ করে ওনার আম্মা আর মসজিদের ইমাম সাহেব, যাকে এই হৃদয় ভাই দাদা বলে ডাকতেন, ওনারা এই হৃদয় ভাইকে খুব কড়া করে নিষেধ করে দেন পুকুরে কোনোভাবেই নামা যাবে না, এবং কোনোভাবে তারা এই হৃদয় ভাইকে পুকুরে নামতেও দেন না। মসজিদের এই দাদা হৃদয় ভাইকে প্রচুর আদর করতেন। ওনার রুমে নিয়েই তাকে বিভিন্ন গল্প শোনাতেন, ফল খেতে দিতেন। উদ্দেশ্য হচ্ছে যে পুকুরে নামার কথা যেন ভুলে যান। দাদা রুমে নিয়ে গল্প করতেন, ফল টল খাইয়ে দিয়ে বিভিন্ন বিষয় বলে ভুলিয়ে দিতেন, যাতে করে পুকুরে নামার কথা এই হৃদয় ভাইয়ের মাথায় না আসে। বেশ কয়েকদিন পুকুরে নামতে তো দেয়া হলো না। একদিন হয় কি, এই হৃদয় ভাইয়ের দাদা ত্রিশাল থেকে ওনাদের বাসায় এসেছিলেন। তারপর দিন থেকে ওনাকে পুকুরে নামতে দেওয়া হলো। কেন এমন হলো? এই কয়েকদিন দেয়া হলো না, হঠাৎ করে এখন কেন দেয়া হলো? ওনার দাদা কিন্তু একজন আলেম ছিলেন। ওনাকে চিঠি লিখে বাসায় আনা হয়েছিল। তখন তো মোবাইল ফোনের এত ব্যবহার ছিল না, এজন্য চিঠি লিখে আনতে হয়েছিল। এক রাতে নাকি এই যে মসজিদের যিনি দাদা, উনি স্বপ্নে দেখেন পুকুর থেকে একটা অবয়ব। এই অবয়বটা কেমন? একটা ড্যাগের মতো, যার মধ্যে অনেক কিছু থাকে। এইরকম একটা জিনিস ওই দাদাকে বলছে, এই পুকুরে এক মায়ের এক ছেলেকে নিয়ে যাবে। উনি স্বপ্নে দেখেছেন। মূলত এর পরদিন থেকেই এই হৃদয় ভাইকে পুকুরে নামতে দেওয়া হয়নি। আর মসজিদের দাদা জানতেন যে এই সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো এই হৃদয় ভাইয়ের দাদা করতে পারেন। এই জন্যই মূলত চিঠি লিখে তাকে নিয়ে আসা হয়েছিল। আর এর মধ্যে হৃদয় ভাই যেন কোনোভাবেই পুকুরে নামতে না পারেন, কারণ হৃদয় ভাই কিন্তু ওনার মা বাবার একমাত্র ছেলে সন্তান ছিলেন। তো দাদা যেদিন আসলেন, ওই দিন মাঝ রাতে দাদা ওনার ভালো জিনদেরকে ডাকলেন। ওদেরকে পুকুর পাড়ে নিয়ে দাঁড়িয়ে গেলেন। জিনেরা সাথে রয়েছে, 4 জন ভালো জিন। ওই সময় নাকি 5 কি 6টা ড্যাগ পুকুরে নামার জন্য আসছিল ঝনঝন শব্দ করে। ড্যাগগুলো মূলত নাকি নদীতে থাকতো, মাঝে মাঝে পুকুরে আসতো, রাতের আধারে কেউ যেন দেখতে না পায়। দাদা ড্যাগগুলোকে আটকে দিলেন। আটকে দেওয়ার পর ওই ড্যাগের ভিতর থেকে নাকি সালাম আসলো। দাদা সালামের জবাব দিলেন, আর ভেতর থেকে আওয়াজ আসলো, জনাব আমাদের পথ কেন আটকালেন? দাদা বললেন, তোমরা নাকি আমার নাতিকে নিতে চাও? তখন ওই ড্যাগগুলো থেকে উত্তর আসে, আপনার নাতি সময়ে অসময়ে এই পুকুরে সাঁতার কাটে, এতে করে আমাদের অনেক অসুবিধা হয়। এটা তো উচিত না, সবকিছুর একটা সময় থাকে। আপনার নাতি এই সময়টা বোঝে না, তাই মূলত আমরা এরকম পরিকল্পনা করেছি। এই কথা শোনার পর দাদা তো ওদেরকে ব্যাপক হুমকি দেন। হুমকি দেওয়ার পর ওরা বলে, ঠিক আছে, আমরা ওর কোনো ক্ষতি করব না, তবে ও যেন এভাবে সময় অসময়ে সাঁতার না কাটে। তো তাদের কাছ থেকে ওয়াদা নিলেন যে হৃদয় ভাই এভাবে আর সাঁতার কাটবেন না। পরের দিন দাদা চলে গেলেন। হৃদয় ভাই ওই দিন সকালবেলা, মানে যেদিন দাদা চলে গেলেন, সকালবেলা 10টা কি 11টার দিকে সকালবেলা আর কি পুকুরে নেমেছেন। পাশের বাসার এক আন্টি আরো বেশ কয়েকজন ওনার সাথে ছিলেন। হৃদয় ভাই তো ছোট মানুষ একদম। ওই পুকুরে ওই দিন কিন্তু ওনাকে কেউ নামতে বাধা দেয়নি। এই কয়েকদিন তো তাকে নামতে বাধা দেওয়া হয়েছিল। হৃদয় ভাই আর ওই আন্টি সাঁতার কাটতে কাটতে পুকুরের প্রায় মাঝখানে চলে গিয়েছিলেন। হঠাৎ করে হৃদয় ভাই উনি দেখলেন যে ওই আন্টিকে কে যেন নিচ থেকে হ্যাঁচকা টানে পুকুরের নিচে নিয়ে গেল। উনি তো দ্রুত সাঁতার কাটতে শুরু করলেন, এক পাড়ে আসা শুরু করলেন আর কি, চিৎকার দিচ্ছেন যে এই আন্টিরে পানিতে নিয়ে গেছে, আন্টিরে পানিতে নিয়ে গেছে। আশেপাশে সবাই এসে জড়ো হয়। ওই সময় মসজিদের দাদাও চলে আসেন, এসে বলেন ওকে মনে হচ্ছে ওই ট্যাগে নিয়ে গেছে। দাদা তখন বলেন যে হৃদয়কে নেওয়ার কথা ছিল কিন্তু পারে নাই, যেহেতু হৃদয়ের দাদার কাছে ওরা ওয়াদা করেছে। আর এই মেয়েটাকে নিয়ে গেছে কারণ এই মেয়েটা তার মা বাবার একমাত্র কন্যা সন্তান, অন্য কেউ নাই, ভাইও নাই, বোনও নাই। এই কারণে হয়তো ওকে নিয়ে গেছে। মসজিদের ওই দাদা উনিও দুর্দান্ত কিছু রুকিয়া জানতেন। উনি কিছু তেলাওয়াত করে পানিতে ক্রমাগত ফু দিতে থাকেন। আল্লাহর কি ইচ্ছা,
হঠাৎ করেই ওই আন্টি মনে হলো পানির নিচ থেকে হুশ করে ভেসে উঠেছে, একদম সুস্থ জীবিত অবস্থায়। অথচ উনি ডুবে গেছেন প্রায় 15-20 মিনিট হয়ে গেছে এর মধ্যেই। সম্পূর্ণ সুস্থ অবস্থায় উনি ভেসে ওঠেন। তবে ওনার সাথে কি হয়েছিল উনি খুব যে ভালো করে বলতে পেরেছেন বিষয়টা এরকম না, কোনো কিছু একটা নিয়ে গিয়েছিল এতটুকু উনি মনে করতে পারেন। এরপরে আসলে ওনার কিছু মনে নাই, উনি সুস্থ শরীরেই ভেসে ওঠেন। আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। 2002 সালে হৃদয় ভাইয়ের বাবা সরকারি চাকরি থেকে অবসর নেন। এরপর হৃদয় ভাইয়ের পরিবার সবাই মিলে ওনার দাদাবাড়ি ত্রিশালে চলে আসেন। ঘটনার মূল বিষয়টা শুরু মূলত 2009 সালের দিক থেকে। এদিকে উনি বেশ কিছুটা বড় হয়ে গেছেন। হৃদয় ভাইয়ের বাবা মা, দাদা দাদু আর বোনদের কাছ থেকে ছোটবেলার যে সমস্ত ছোট ছোট ঘটনাগুলো আছে সেগুলো তো শুনেছেন, কি কি হয়েছিল। তখন তো এত কিছু বুঝতেন না। এখনো ওনারা কিন্তু জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একসাথে ওনারা থাকেন। ওনার বাবারা 5 ভাই 2 বোন, অর্থাৎ ওনার 2 ফুপু রয়েছেন এবং 4 জন চাচা রয়েছেন। ওনার বাবা সবার বড়, একই বাড়িতে থাকেন। আর ওনার অন্য যে চাচারা, ওই চাচারা কিন্তু সরকারি বা বেসরকারি ওনারা বিভিন্ন ধরনের প্রফেশনে রয়েছেন, তারা দূরে চাকরি করেন, তো এই জন্য তারা বাইরে থাকেন। 2009 সালের 3রা জানুয়ারি ওনার আম্মা মারা যান। ওনার আম্মার জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। ওনার মা মারা যাওয়ার 6 থেকে 7 মাস পর ওনার বাবাকে একরকম জোর করেই নাকি আর একটা বিয়ে করানো হয়। তখন এই হৃদয় ভাই আর ওনার দাদি আলাদা একটা ঘরে, একটা মাটির ঘরে ঘুমাতেন আর কি। ওনার আব্বা বোন তারা অবশ্য আলাদা আলাদা তাদের জন্য জায়গা ছিল আর কি, ঘর ছিল। হৃদয় ভাই তখন ক্লাস 8-এ পড়েন, সবকিছুই বুঝতে পারেন। দাদাকে ভালো জিনে ভর করলে কোরআন তেলাওয়াত করতেন, আর খারাপ জিনে ভর করলে নাকি রুম থেকে বের করে নিয়ে কোনো গাছের উপরে তুলে ফেলতো। হৃদয় ভাই ভয় পেতেন না, ভালোই লাগতো। তবে এই খারাপ জিন ভর করলে কিছুটা ভয় পেতেন। আর এসব দেখতে দেখতে তো অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছিলেন। খারাপ জিন ভর করলে ওনারা বুঝতে পারতেন। তখন নাকি দাদার রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিতেন, যাতে করে দাদাকে ওরা নিয়ে গিয়ে গাছের উপর তুলে ফেলতে না পারে। ভালো জিনেরা ভর করলে জিনেদের সাথে কথাবার্তা বলতেন, এমনকি ওরা নাকি মিষ্টিও দিত, সেগুলো হৃদয় ভাই খেতেন। দাদা দাদু হৃদয় ভাইয়ের কাছে ভীষণ প্রিয় ছিলেন। এভাবে আরও প্রায় বছরখানেক কেটে যায়। মায়ের কষ্টটা দাদা দাদু বুঝতে দিতেন না। সাল 2010, দাদা হালকা অসুস্থ হয়ে পড়লেন। দাদার রুমে তখন হৃদয় ভাই থাকতে শুরু করলেন, আর দাদাকে ওনার রুম দিলেন। 2010 সালের 14 ফেব্রুয়ারি শুক্রবার রাত 9:48 উনি দাদার রুমে পড়ছিলেন। হঠাৎ করে দাদা ডাক দিলেন, দাদার কাছে গেলেন। দাদা হৃদয় ভাইকে বললেন যে, হৃদয় আমি মারা যাব, তুই সাবধানে থাকিস। তখন উনি দাদাকে বললেন, দাদা এই সমস্ত কথা বলো না, ইনশাল্লাহ তোমার কিছুই হবে না। এই বলে হৃদয় ভাই ওখান থেকে চলে আসলেন। ঠিক 2 মিনিট পর 9:50 এরকম বাজে দাদা মারা যান। তবে দাদার মৃত্যুটা নাকি খুবই সুন্দর ছিল। উনি মৃত্যুর আগে কয়েক মিনিট যেই সময়টা পেয়েছিলেন, উনি নাকি হাসি মুখে কালেমা পড়তে পড়তে মারা গিয়েছিলেন। আর উনি যখন মারা যান তখন হৃদয় ভাইয়ের বাবার কোলেই ওনার দাদা শুয়েছিলেন। ওই অবস্থাতেই কিন্তু হৃদয় ভাইকে ডেকেছিলেন। উনি অল্প একটু কথা বলে আবার বাইরে চলে এসেছিলেন আর কি। এর মধ্যেই কালেমা পড়তে পড়তে ওনার দাদার ইন্তেকাল হয়ে যায়। দাদার মৃত্যুর পর দাদার সব ধরনের জিনিস হৃদয় ভাই ব্যবহার করতেন। 2010-এর মাঝামাঝি মাঝরাতে কে যেন হৃদয় ভাইকে ডাকতো। উনি যে জায়গায় ঘুমাতেন ঠিক সেই সোজা বরাবর চালের উপরে মনে হতো রাতের বেলা একটা পাখি হাঁটাচলা করে। টিনের চালের উপর যদি পাখি হাঁটাচলা করে তখন কিন্তু পাখির নখের আঁচড়ে চালের উপর কিচকিচ কিচকিচ শব্দ হয়। এটা বোঝা যায় যে একটা পাখি ওখানে নড়াচড়া করছে। উনি এটা বুঝতে পারতেন।
উনি অবশ্য তখনও এই বিষয়গুলো যে ওনার বিপদের কারণ হবে বা হতে পারে এসব বিষয় ভাবেন নাই। উনি মাঝে মাঝেই ঘুমের ভেতরে দুঃস্বপ্ন দেখতেন। মাঝে মাঝে রাতের বেলা কেউ ওনাকে ডাকতো, মাঝে মাঝে বাইরেও যেতেন, গিয়ে দেখতেন কেউ নাই। এদিকে আস্তে আস্তে উনি শুকিয়ে যেতে শুরু করলেন। পড়াশোনাও খুব একটা করতে পারতেন না, মাথা ঘুরে মাঝে মাঝে পড়ে যেতেন। শীতের মাঝেও নাকি ওনার মাথায় পানি ঢালা লাগতো। ডাক্তার কোনো রোগই ধরতে পারতো না। এইভাবেই কেটে যায় 2010 সাল। ওনার ছোট কাকা ওনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার বলেন যে এই হৃদয় ভাইকে বাড়ির বাইরে রাখতে, ওই পরিবেশটা ওনার জন্য আসলে ওইভাবে মানানসই হচ্ছে না। ওনার মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, এরপর লেখাপড়া, জিনিসগুলো ওনার উপর একটা বিরূপ প্রভাব ফেলছে। এই জন্য হয়তোবা উনি ফ্রাস্ট্রেশনে চলে গেছেন, অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে গেছেন, বিষণ্ণতায় চলে গেছেন। এই জন্য তাকে বাইরে রেখে লেখাপড়া করালে এই বিষয়ের সমাধান হতে পারে। 2011 সালে আহমদাবাদ উচ্চ বিদ্যালয়ে উনি তখন পড়তেন, ফার্স্ট বয়, ক্লাস 10-এ। পরিবারের সিদ্ধান্তে উনি ময়মনসিংহ শহরের প্রোগ্রেসিভ কোচিংয়ে ভর্তি হন। ওনার সাথে স্কুলের সেকেন্ড বয়, ওনার বন্ধু পল্লব কুমারও ভর্তি হয় আর কি। তো দুই বন্ধু ভাটিকা শহর আলিয়া মাদ্রাসা রোডে একটা বাসায় ভাড়া থাকতেন। ওনাদের কোচিং ছিল নতুন বাজার, যেটা অনেকটাই দূরে। বাড়ি থেকে আসার পর উনি এখন অনেকটাই সুস্থ। এভাবে কেটে যায় 7 থেকে 8 মাস। চলে আসলো ডিসেম্বর মাস 2011 সালের। ওরা দুই বন্ধু বাড়িতে যাবেন। পকেটে বেশি টাকাও নাই যে বাই রোডে যাবেন, তাই ভাবলেন রাতের ট্রেনে বাড়িতে যাবেন। পরে হয় যে এর বাড়িতে না হয় অর্থাৎ ওই পল্লব কুমারের বাড়িতে, না হলে এই হৃদয় ভাইদের বাড়িতে দুজন মিলে রাত কাটিয়ে দেবেন, যেটা সুবিধা হয় আর কি। তো যেভাবে সেই কাজ। ওনারা রেল লাইন ধরে হেঁটে হেঁটে রাত 8টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়েছেন। রাত 10টা একটা ট্রেন ছিল, সেটা ওনাদের আহমদবাড়ি স্টেশনে থামতো আর কি। তো স্টেশন মাস্টারকে ওনারা জিজ্ঞেস করলেন ট্রেন কখন আসবে। তখন উনি বললেন যে ট্রেনটা লেট হয়েছে, রাত 2টার দিকে আসবে। ওনারা তো ভয় পেলেন, এত রাতে বাড়িতে যাব। পরে দুজন মিলে পরামর্শ করলেন যে ট্রেন যে আসবে তো স্টেশনে তো থামবেই, তা রাত হলে সমস্যা কি। ওই সময় 4টা কলা কিনে প্ল্যাটফর্মে বসে রইলেন। ট্রেন আসলো রাত 2:20-এর দিকে। ট্রেনে উঠলেন, ট্রেন ছাড়লো রাত 2:40-এ। 10 মিনিট ওয়েট করেছিল ট্রেনটা ওই স্টেশনে। তো ট্রেনের যিনি টিটি, উনি যখন আসেন জিজ্ঞেস করে তোমাদের টিকিট কোথায়, কোথায় যাবা? তখন ওনারা বললেন যে আমরা আহমদবাড়ি স্টেশনে যাব, আমরা স্টুডেন্ট তাই টিকিট কাটিনি। এ কথা শুনে ওই টিটি বললেন, আরে বাপুরে, এই ট্রেন তো আহমদবাড়ি স্টেশনে থামে না, হয় আগের স্টেশন না হয় পরের স্টেশনে তোমাদেরকে নামতে হবে। এই কথা শোনার পর এই দুইজনই তো মনে মনে ভয় পাচ্ছেন, যাকে তো শীতের রাত, তার উপর এখন নামবোটা কোথায়, আগের স্টেশন না পরের স্টেশন। তখন সিদ্ধান্ত নিলেন আগের স্টেশন ফাতেমানগরে ওনারা নামবেন। ওনাদের সাথে কিন্তু ঘড়ি, মোবাইল কিছুই ছিল না। নামার আগে টিটির কাছ থেকে জেনে নিলেন এখন রাত কি, মানে রাত কত হয়েছে। তখন টিটি জানান রাত 3:10 বাজে। স্টেশনে নামলেন, চারদিক নিস্তব্ধতা, কোনো মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়াল কেউ দেখা যাচ্ছে না। ওখানে একটা বাজার রয়েছে, এটার নাম হচ্ছে কালীর বাজার। সেখান থেকে ওনাদের বাড়ি প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো পথ। এত পথ হাঁটতে হবে ভাবতেই গা ছমছম করে উঠছে। স্টেশন থেকে ওনাদের বাড়ি যাওয়ার মাঝে একটা মোড় পড়ে, তার নাম হচ্ছে বারুইগাঁও। বারুইগাঁও পর্যন্ত রাস্তাটা এমন যে ডান পাশে রেল লাইন, মাঝে রাস্তা, বাম পাশে ব্রহ্মপুত্র নদ। তো বন্ধু পল্লব কুমার সে বলল, বাজার একটা মন্দির আছে তো রাস্তার পাশেই তো, আমি যেহেতু হিন্দু, ওদিকে যাওয়ার সময় মন্দির একটু প্রণাম করে যাব, এরপর হাঁটা ধরবো। উনি বললেন ঠিক আছে করিস। তো মেইন রোড দিয়েই তো ওনারা যাবেন, মন্দির পর্যন্ত রেল লাইন দিয়ে হাঁটবেন, মন্দির পার হয়ে পরে মেইন রোডে উঠবেন আর কি। কারণ রেল লাইন দিয়ে পুরোটা পথ যাওয়া যাবে না, এই পথে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ভয়ঙ্কর এবং বিপজ্জনকও বটে। রেল লাইন দিয়ে একটু হেঁটে মন্দির পার হয়ে ওনারা মেইন রোডে উঠলেন। তখন চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে, চারদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, দূর দূরান্ত থেকে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। দুই বন্ধু একে অপরের হাত ধরে হাঁটা শুরু করলেন। একটু
এগোতেই মনে হলো রেল লাইনে কে যেন পাথর নিক্ষেপ করছে। কেউ যদি রেল লাইনের স্লিপার বা রেলের যে লাইনটা মানে মেইন লোহা যেটা, এটার উপরে যদি কেউ পাথর নিক্ষেপ করে এক ধরনের শব্দ হয়, কিন্তু ওই রকম শব্দ হচ্ছে পেছন দিক থেকে। পেছন দিকে ঘুরে তাকানোর সাহস আর হলো না, ভয়ে ওনাদের শরীরটা জমে যাচ্ছিল। প্রচন্ড ভয়ে একে অপরকে ধরে এই হৃদয় ভাই তো আল্লাহর নাম ডাকা শুরু করলেন, আর পল্লব কুমার সে তো তার ধর্মের মন্ত্রগুলো বলতে শুরু করলো। ওনারা তো হাঁটছেন ভয়ে ভয়ে। কিছুদূর যেতে ওনারা খেয়াল করলেন যে নদীতে, এই যে পাশে তো ব্রহ্মপুত্র নদী, মনে হচ্ছে কে যেন সাঁতার কাটছে। এদিকে আবার পেছনে হঠাৎ করে আবার ওই অনবরত ঢিল ছোড়ার শব্দ শুরু হয়ে গেল। এই ঠান্ডার মধ্যে নদীতে সাঁতার কাটে কে, আর রেল লাইনে ঢিল ছুটছে কে? পেছন দিকে তাকিয়ে কিন্তু দেখার সাহস হয় নাই, তবে নদীতে কেউ একজন সাঁতার কাটছে এইটা ওনারা দেখেছিলেন। ওনারা তো ওনাদের যে যার ধর্ম অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকছেন আর সামনে আগাচ্ছেন। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর দূর একটা লাইটের আলো ওনারা দেখতে পান। এটা দেখার পর শরীরের শক্তি যেন ওনারা একটু ফেরত পান, দৌড়ে ওই আলোর কাছে যান। আলোটা ছিল নদীর পাশে একটি বাড়ির বারান্দার লাইট। ওনাদের পায়ের শব্দ পেয়ে ঘরের ভেতর থেকে একজন বলা শুরু করলো, এই কে ওখানে রে? এই ডাক শুনে এই দুইজন ভাবলেন, যদি এই বাড়ির লোক চোর মনে করে আমাদেরকে, তাহলে তো আমাদের বিপদ, এখানে দাঁড়ানো যাবে না। এরপর ওনারা আবার ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করলেন। একটু সামনেই ছিল বারুইগাঁও মোড়। মোড়ে এসে দেখেন অনেকগুলো দোকান, তো দোকানের বাইরে তো লাইট চালানোই থাকে। ওনারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শীতের রাতেও ওনারা ঘেমে একদম একাকার হয়ে গিয়েছিলেন। বন্ধু পল্লব কুমার সে দোকানের পাশে বসে, আর উনি তখন কি করলেন, পাশে একটা পুকুর ছিল, পুকুরে নেমে অজু করলেন। ওখানে একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সেখানে হতো, কিন্তু জুম্মার নামাজ হতো না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। তো চিন্তা করলেন যে ফজরের আজান তো দিয়ে দেবে, নামাজটা পড়ে তারপর রওনা দিই। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু আজান আর কেউ দেয় না। এদিকে ওনাদের হাতে ঘড়িও নাই, কয়টা বাজে বুঝতেও পারছেন না। আজান দিতে এখন অনেক সময় বাকি, আর তখন তো শীতকাল, আর শীতকালে কিন্তু ফজরের আজানটা দেরিতেই হয়, গরমকালে তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে ওনারা খেয়াল করেন একটা দোকান থেকে কে যেন বের হলো। তখন এই দুইজন কাছে গেলেন। এই দুইজনকে দেখে ওই লোক ভূত মনে করে তাড়াতাড়ি দোকানের ঝাঁপিটা বন্ধ করে দিয়েছেন। মনে করছেন যে এই দুইটা কি রে, এটা মনে হয় ভূত। ওনারা বাড়ি থেকে বলছেন যে, ও ভাই আমরা চোর ডাকাত না, আমরা এই সামনের এলাকার ছেলে, পরিচয় দিলেন আর কি। তো উনি ভেতর থেকে বলতেছেন যে, আচ্ছা বুঝছি, তোমাদের পরিচয় বুঝছি, এখন বাইরেই অপেক্ষা করো, সকাল হলে যাইও। এই পথটা কিন্তু ভালো না, এখানে অনেকেই ভয় পায়, এই জন্য আমি তোমাদেরকে দেখে ভয় পেয়ে দোকানের মধ্যে ঢুকে গেছি। তখন এই দুইজন বললেন যে, ও কাকা আজান তো দিয়েই দেবে, তো আমরা সামনের দিকে আগাতে থাকি, আপনার দোকানে যদি একটা ম্যাচ থাকে তাহলে আমাদেরকে একটা ম্যাচ দেন। আমরা ধূমপান করি না, কিন্তু আগুনটা সাথে রাখা ভালো, নদীর সামনে বিপদে টিপদে পড়ি এই জন্য। তো তখন ওই লোকটা একটা ম্যাচ দেয় তাদেরকে। ম্যাচ নিয়ে কিছু দূর যাওয়ার পর একটা জায়গার নাম পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জিলকি গোদারাঘাট। ওখানে আসতে হঠাৎ এমন একটা দৃশ্য ওনারা দেখেন যেটা ওনারা কল্পনাতেও আনতে পারেননি। ওনারা দেখেন একজন সাদা কাপড় পরা মহিলা গোদারাঘাট থেকে এসে ডিরেক্ট ওনাদের রাস্তার সামনে এসে দাঁড়ালো। ভয়ঙ্কর তার চেহারা, কি বিদঘুটে হাসি, যে কথা মনে হলে এখনো ভয়ে ওনাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই মহিলা ওনাদের থেকে 10 থেকে 15 ফিট দূরে ছিল। এই মহিলা হাসছে, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছে না, বিদঘুটে হাসি দিচ্ছে। এই দৃশ্য দেখে এই দুই বন্ধু যে যার মতো দোয়া কালাম পড়া শুরু করেছে। হৃদয় ভাই তো উনি দোয়া কালাম পড়ছেন, আর তার বন্ধু মন্ত্র পড়া শুরু করেছে। উনি পকেট থেকে ম্যাচটা বের করে ম্যাচের কাঠিতে ঘষা দিয়ে আগুন জ্বালিয়েছেন, হাতে ধরে রেখেছে। এখন ম্যাচের কাঠি তো বেশিক্ষণ ধরে রাখা যায় না, কয়েক সেকেন্ডের মধ্যেই তো এটার আগুন নিভে যায়, ক্ষয় হয়ে যায় এটার কাঠ, আর একটা ধরনের লাগে। তো উনি বারবার এই কাজ করছেন, তবে ভাবছেন এভাবে আর কতক্ষণ, এই রাতটা মনে হয় আর শেষ হবে না। তবুও বেঁচে থাকার আশায় ম্যাচে আগুন ধরিয়েই যাচ্ছেন, সমানে চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার জন্য। এদিকে ওনারাও আগান, ওই মহিলাটাও সামনের দিকে আগায়। 10 থেকে 15 ফুট দূরত্ব, কিন্তু এই দূরত্ব কমছেও না বাড়ছেও না, এভাবে কিন্তু আগাচ্ছেন। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনারা দুজনে দেখতে পাচ্ছেন এই মহিলাটা
একদম ছোট হয়ে যাচ্ছে, একটা ছোট পুতুলের আকৃতি ধারণ করছে, আবার অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক আকৃতি হচ্ছে, আবার একদম ছোট হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক আকৃতি, আবার লম্বা, এরকম ধাপে ধাপে একবার লম্বা হয়, মাঝারি হয়, ছোট হয়, আবার ছোট থেকে মাঝারি হয়, আবার লম্বা হয়, এভাবে হচ্ছে। এই মহিলাটা কি করে, একবার মনে হচ্ছে 2 পা পেছায়, আবার 3 পা সামনে আগায়, 2 পা পেছায়, আবার 3 পা সামনে আগায়, এরকম করছে, কিন্তু দূরত্ব কমছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই মহিলার মাথাটা একবার বড় হয়, ছোট হয়, মানে এক এক সময় এক এক ধরনের সমস্যা। ওই মহিলাটা শুরুতে কিন্তু যখন তার চেহারাটা দেখিয়েছিল, তখন দেখা গিয়েছিল এই মহিলাটার চেহারায় একদম এমন একটা ভাব, মনে হচ্ছে এর শরীরে কোনো রক্তই নাই। শরীরে রক্ত না থাকলে যেভাবে একদম স্কিনটা সাদা সাদা হয়ে যায়, ওই রকম ছিল। আর কিন্তু মনে হচ্ছে শরীরে রক্ত না থাকলেও শরীরের সমস্ত রক্ত জমা হয়েছে তার চোখ দুটিতে। চোখ দুটো ছিল ভয়ঙ্কর রকমের রক্তাক্ত, লাল টকটকে। পরে তো মহিলা ওই যে হাঁটা শুরু করেছে, তখন আর চেহারা বোঝা যাচ্ছে না, তবে মহিলা তাদেরকে ছাড়বে না এতটুকু বোঝা যাচ্ছে। এদিকে ম্যাচের কাঠি আর কয়টাই থাকে, বুঝতে পারলেন ম্যাচের কাঠিও এখন শেষ দিকে চলে এসেছে। এবার হয় কি, ওই মহিলাটা হঠাৎ করে একটা সাইডে চলে যায়, রাস্তা থেকে একটা সাইডে যখন চলে যায়, তখন ওনারা দুইজন আবার দ্রুত এক দৌড় দিয়ে ওই মহিলাটাকে ক্রস করে আরো এগিয়ে যান। ওনারা কিন্তু এতক্ষণ ওই মহিলাটাকে কোনোভাবে ক্রস করতে পারছিলেন না। ক্রস করার পর সাহস করে ওনারা দুজন পিছন দিকে তাকিয়েছেন, আল্লাহর রহমতে তখন দেখেন ওই মহিলাটা আর পেছনে নেই। এদিকে যখন দেখেছেন যে এই মহিলাটা নাই, তখন সামনের দিকে দিয়েছেন দৌড়। কোন দিকে দৌড় দিয়েছেন এটা বুঝতে পারছেন না, তবে একটু দৌড় দিয়েই ওনারা বুঝতে পারলেন পাশে একটা জায়গা থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে, কারণ ওই পাশেই একটা মসজিদ ছিল, মাত্রই ফজরের আজান দিয়েছে। এরপর ওখানে ওনারা বসেন, ফজরের আজান হলো, নামাজ হলো, যখন একটু সকাল হলো, এরপর ওনারা বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর অবশ্য কাউকে কিছু বলেন নাই। দুপুরের দিকে ওনার দাদি হৃদয় ভাইকে ডাকলেন, তো চেহারা দেখেই বুঝেছেন যে রাতে ভয় টয় পেয়েছেন আর কি। যখন দাদিকে সব কথা বললেন, তখন দাদু বড়ই পাতা, গরম পানি এগুলো দিয়ে ওনাকে গোসল করে দিয়েছিলেন। ওনার সাথে প্যারানর্মাল ঘটনার যে শুরুটা হলো এখনো চলমান রয়েছে। অনেক ধরনের সমস্যা উনি ফেস করছেন, অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। এখনো সমস্যা চলছেই, এক এক সময় এক এক ধরনের সমস্যা এসে ওনার সামনে হাজির হয়। এই সমস্যাগুলোতে যারা পড়েন তারাই বুঝতে পারেন এগুলো কতটা ভয়ঙ্কর আর কতটা যন্ত্রণাদায়ক। যাদের সাথে এই সমস্যা শুরু হয় তারা জানেন যে কি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমরা কেউ চাই না কারোর সাথে এই ধরনের সমস্যা চলতে থাক বা শুরু হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকাল থেকে আজ বৃষ্টি হচ্ছে, কদিন ধরে সকাল বিকেল উটকো বৃষ্টি। শহরের বড় রাস্তা, অলিতে গলিতে জল জমে একসা ছাইরঙ্গা। দিনটা সূর্যের মুখ দেখেনি। স্কুল ছুটি, এমন দিনে জানালার গদিমোড়া খোপটাতে ভূতের গল্পের বই নিয়ে বসতে হয়, সঙ্গে 1 কাপ চা, হট চকলেট, কফি। উর্মি এইসবে 1 বছর হলো কফি ধরেছে। কাপের মধ্যে 1 টুকরো চকলেট দিয়ে দিলে ব্যাপারটা আরো জমে যায়। খাটে ল্যাপটপে একটা হালকা মিউজিক চলবে, চটপট ব্যাগ গোছাতে গোছাতে উর্মি ম্লান হাসে। এগুলো তার কাছে শোক স্বপ্ন মাত্র। বর্ষার দুপুরে গল্পের বই আর গরম চকলেটের শান্তি অন্যদের জন্য তোলা থাকে, অন্য বাড়ির ছেলে মেয়েদের জন্য, যাদের বাবা মা দিনরাত কুকুর বিড়ালের মতো ঝগড়া করে না, ঝগড়া করে স্বার্থপরের মতো আলাদা হয়ে যায় না। তারা সব অন্য লোক, তাদের জীবন অন্যের থেকে অনেক অনেকটা আলাদা। না, কফির কথা ভাবলে চলবে না। উর্মি এখন পালাচ্ছে। এই বাড়ি, এই মভ রঙের দেয়ালে তার নিজের হাতে প্রজাপতি আঁকা ঘর, সকালে উঠে তার সঙ্গে ঝগড়া করা মা, সবাইকে ফেলে উর্মি পালাচ্ছে। বেশি কিছু নেয়ার নেই। কমলা ব্যাকপ্যাক আর হালকা বেগুনের ট্রলি ব্যাগটায় তার 15 বছরের জীবনের গোটাটাই দিব্যে এঁটে যায়। আর রইল তার মাথা ভরা ফেলে যাওয়া জীবনের এক গোছা স্মৃতি। ঘুমন্ত মায়ের ঘরের ভেজান দরজার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে উর্মি সে মাথা নাড়ায়। না, ওগুলো সম্পত্তি নয়, বোঝা। বাবা মা তার এইটুকু জীবনের আনাচে কানাচে সযত্নে নিজেদের ভাঙা সম্পর্কের বিষয়গুলো ভরে দিয়েছে বারবার। পারলে সে এগুলোকে ফেলেই যেত। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ছুটির দিন হলেও রাস্তায় লোকজন নেই বললেই চলে। প্রায় সন্ধ্যের মতো অন্ধকার হয়ে আছে। টিপটিপ বৃষ্টি পড়ছিল।
উর্মি ভাবার চেষ্টা করলো বৃষ্টিটা একটু ধরে এলে বেরোলে ভালো হতো কিনা। না, আর দেরি করে কি হবে। এমনিতেও সে কোথাও যাবে জানে না, ভাবেনি। প্রথমে একটু ছন্নছাড়া ভাবে শহরের অলিগলিতে ঘুরবে ফিরবে, তারপর আর ফিরবে না। মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে কোথাও তার ফেরার জায়গা নেই। হয়তো প্রথমে রেল স্টেশনে যাবে, যা হোক একটা টিকিট কেটে যে কোনো ট্রেনে উঠে বসবে। দেখা যাক, আজকে তো উর্মি হারিয়ে যাবে বলে বেরিয়েছে। এতক্ষণে সে বেশ খানিকটা ভিজে গেছে। ধূস রেইনকোটটা ট্রলি ব্যাগের তলার দিকে। কেন যে বর্ষায় ওটা পরে বেরোয়নি, আসলে তেমন কিছুই ভেবে করা হয়নি। মায়ের বকাঝকা শোনার পর থেকেই উর্মির মাথাটা স্রেফ ভেসুভিয়াসের মতো গরম হয়ে আছে। আর মাথা গরম হলে উর্মির জ্ঞান থাকে না। সরু রাস্তাটা জল জমে পেঁচপেঁচে হয়ে আছে। আবার জোরে বৃষ্টি নামবে মনে হয়। খ্যাস, একটা রিক্সার সামনে এসে দাঁড়িয়েছে। এমন দিনে রাস্তাঘাটে রিক্সা চড়ার লোক বড় একটা নেই। রিক্সার ওপরে নীল প্লাস্টিকের ছাউনি দেয়া, ভেতরে সিট তেমন ভেজেনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার থেকে তো ভালো। উর্মি একবার পেছনের দিকে তাকালো। লাল রঙের দরজাটা স্পষ্ট জানান দিচ্ছে এটাকে ঠেলে সুমি আর কোনোদিনই বাড়িতে ঢুকবে না। না, ফেরা সম্ভব নয়। চোখে উপচে আসা জলটুকু ঠেলে ভেতরে পাঠিয়ে উর্মি চোয়াল শক্ত করে রিক্সার দিকে তাকালো। বড় রিক্সাওয়ালা হাঁফাচ্ছে, গলার গামছাটা দিয়ে কপাল মুছছে। গরম কিন্তু নেই, শিরশিরে জলো হাওয়ার ঝাপটা এসে পড়ছিল। উর্মি একটু কেঁপে বলল, কমলাপুর বাস স্টপে যাব, কত ভাড়া? 10 টাকা। রিক্সাওয়ালা অভ্যস্ত নির্বিকার গলায় বলে সামনের দিকে ঘুরে বসলো। প্যাডেলে পা প্রস্তুত, উর্মি উঠলেই রিক্সা চলবে। উর্মির পকেটে এখন ঠিক একটাই নোট আছে, সেখানা 10 টাকার। স্বস্তির নিঃশ্বাস ফেলে উর্মি রিক্সায় উঠে বসলো। একা একা তো বটেই, বাবা মায়ের সঙ্গেও রিক্সায় সে শেষ কবে চড়েছে মনে করতে পারে না। আদব কায়দা একদম রোজকার রিক্সা চড়িয়েদের মতোই হয়েছে বোধহয়। উর্মির নিজেকে বেশ স্বাধীন স্বাধীন মনে হচ্ছিল। লোকটা দম খাটিয়ে প্যাডেলে চাপ দিতেই রিক্সা গড়াতে শুরু করেছে। বৃষ্টি আবার জোরে নামলো। উর্মি ব্যাগটাকে আরেকটু গায়ের কাছে টেনে নিয়ে নিজেকে আড়াল করে। আগাগোড়া প্লাস্টিকের ছাউনিতে মোড়া হলেও ঝোড়ো হাওয়ায় জলের ছাট এসে সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। কমলাপুর বাস স্টপ দূরে আছে। রাস্তায় এক গোড়ালি জল জমে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে। আচ্ছা, 10 টাকাটা বড্ড কম ভাড়া না? আনকোরা হলেও এতক্ষণে উর্মির কেমন কেমন ঠেকে। ছাউনির ভেতর থেকে প্লাস্টিকের ওপর অবিরাম বৃষ্টির শব্দ। রিক্সা নড়বড় করতে করতে চলছে। খানাখন্দে পড়ে লাফিয়ে উঠলে বাঁশের ভেজা হাতল ধরে সামলাতে হচ্ছিল। এদিকে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। রিক্সা চলছে তো চলছেই। উর্মির খটকা লাগে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে তারা? আর কতক্ষণ চাচা? দেনামোনা করে বলে ফেলছে সে। প্রশ্নটা বোকা বোকা হলেও কিছু করার নেই। তাড়াহুড়োয় ফোনটাকে ব্যাগের কোথায় রেখেছে মনে পড়ছে না। হাতে ঘড়িও নেই। এতক্ষণে কমলাপুর এসে পড়ার কথা। রিক্সাওয়ালা প্যাডেল থামায়নি। এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে পেছনের দিকে মুখ ফিরিয়ে বলল, এই তো আপা, চলে এলো আর একটু রাস্তা। এটা আবার কোন জায়গা? মায়ের সঙ্গে নতুন পাড়ায় আসার পর থেকে উর্মিদের গাড়ি বোধ হয় শুধু বড় রাস্তা দিয়ে চলেছে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে রাস্তাঘাট চেনার চেষ্টা করলে নামগুলো অন্তত একটু চেনা চেনা ঠেকত। উর্মিরই বা কি দোষ? এখানে শুধু গলি আর গলি। এত ছোট গলি দিয়ে অত বড় গাড়ি চলে? মনে সাহস এনে উর্মি কড়া গলায় বলে, এখান দিয়ে এলে কেন? কমলাপুর তো সোজা রাস্তা। সোজা না বাঁকা সে কথা উর্মি সত্যিকারের না জানলেও রিক্সাওয়ালা বিশ্বাস করেছে বলে মনে হলো। লোকটা প্যাডেল থামিয়ে অসহায় গলায় বলছে, ওদিকের রাস্তাঘাট সব কাটা আপা, পাইপ বসাচ্ছে। আবার বৃষ্টি হয়ে একটু হাঁটু পানি কাদা, ওদিকে গাড়ি নিয়ে গেলে চাকা বসে যাবে। সোজা রাস্তায় চলো, না হলে কিন্তু আমি এক্ষুনি নেমে যাব। উর্মি তবু ধমকে বলল, ভয়ের কিছু নেই তবুও। সোজাই যাচ্ছি গো আপা। বড় রিক্সাওয়ালা প্রায় কেঁদে ফেলে আর কি। এই জায়গা থেকে বেরিয়ে তারপর কমলাপুর বেশি ভাড়া নেবে না, ওই 10 টাকায় দিও। লোকটার হাবভাব দেখে উর্মি আশ্বস্ত হয়। তার কথা শুনে লোকটা ভয় পেয়েছে। উর্মির মেজাজটা একটু ভালো হয়ে যায়, বা কোথাও তো তার কথার একটু হলেও ধারভার আছে। একদিকের প্লাস্টিকের পর্দা তুলে বাইরেটা দেখার চেষ্টা করলো সে। কেমন সব শ্যাওলা ধরা পুরনো পুরনো দেখতে পারি। বৃষ্টিতে ভেজে আরো ময়লা দেখাচ্ছে। রাস্তায় নোংরা জমা জল। মানুষজনের দেখা নেই। সরু সরু গলির মাথায় সন্ধ্যের আকাশ। অথচ ঘড়ির হিসেবে এখনো দুপুরও পেরোয়নি বলেই বোধহয় একটাও স্ট্রিট ল্যাম্প জ্বলেনি। উর্মি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কোথায় কখন পৌঁছবে কিচ্ছু জানা নেই। তবু আজকে তার এক ফোঁটাও ভয় করছে না। প্রচন্ড দুঃখে থাকলে বোধহয় মানুষের ভয়গুলো সব লুকিয়ে পড়ে। এদিকে বুড়ো রিক্সাওয়ালা সুযোগ পেয়ে বক বক করতে শুরু করেছে, তাড়াতাড়ি যাচ্ছি আপা, এই সময়টা একদম ভালো নয় জানো তো। একবার ছাউনির ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে ফের বলছে, এরকম সঞ্চে লাগা দুপুরবেলা একদম ভালো নয়। কেন চাচা? উর্মি গম্ভীর স্বরে শুধোয়, সে আমাদের গ্রামের গল্প, শুনলে তুমি ভয় পাবে না তো আপা?
রিক্সাওয়ালার কণ্ঠস্বরে দোলাচলে টের পেয়ে আপা মনে মনে হাসে। ভয়? যার নিজের বাবা মা তাকে ভালোবাসে না, তার আবার কিসের ভয়? তার তো পৃথিবীর সব বাঁধন কেটে গেছে। না, আপা হাতলে মাথা ঠেকায়। গল্পটা বলো। আমাদের গ্রামে এক মেয়ে ছিল, যেন তার মেয়ে না বলে বউ বলায় ভালো অবশ্যই। বুড়ো চেপে রিক্সা টানতে টানতে বেশ আয়েশ করে শুরু করলো। কারোর কথা শুনতো না। গ্রামে হরেক রকম নিয়ম থাকে। সন্ধেবেলা চুল খুলে বেরোবে না, আশাতে রাত্রির বেলা একা পথ হাঁটতে মানা করে বুড়ো মানুষেরা। আমাদের গ্রামে বলতো সন্ধে লাগা দুপুরে একা একা খালি জায়গায় যেতে নেই, গেলেও আনমনে হাঁটতে নেই, তাতে নাকি ঘুরন ঘোলাপালা লেগে যায়। গ্রামে সবাই মানত এমন দুপুরে কেউ বের হতো না। কি নামে? উর্মি বেশ মন দিয়ে শুনছিল। লোকটা বেশ গল্প বলে। ঘুরন গোয়াপা, ওই নদীর জলে যেমন ঘুরন লাগে না, জলের পনা ময়লা সব গোল গোল ঘুরতে থাকে, কেউ কাছে গেলেই সাত করে টেনে নেয় অমন। তাল দিতে সবাই মানত এমন আধার লাগা দুপুরে হেথা হেথা ঘুরন নামে। তবে সে ঘুরন চোখে দেখা যায় না, মনের ভুলে তার কাছ দিয়ে গেলেই মানুষটার আশেপাশে লেগে যায়, জড়িয়ে মরিয়ে তার সবকিছু ঘুলিয়ে দেয়। সে থেকে মানুষটা আর বেরোতে পারে না। সবে মানত, খালি ওই বউটা মানত না। তেমনি ভেখেয়ালি ছিল, গোটা দিন কি সব হাবিজাবি ভাবত, কাজ করতে গিয়ে খালি কাজে ভুল হতো। তারপর কি হলো? উর্মি গালে হাত দিয়ে বলে, রিক্সা চলছে টিকির টিকির। একদিন গোসল সারতেই ভুলে গেল। সেও এমন এক ঘোর নামা দুপুরবেলা ছিল, সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি হয়ে জলকাদা থই থই। দিনে দুপুরে যেন সাজ নেমেছে। গোটা গ্রামে বলা বলি, গোসল খাওয়া শেষ করে ঘরে দৌড় আটকিয়ে সে বউ বেলা পেরিয়ে পুকুরে নাইতে গেল। রিক্সাওয়ালা হা করে দম নেয়। নতুন বউ, নাম মালা। লোকে বলতো সে বউয়ের নাকি এ বিয়েতে মন ছিল না। বাপ ধরে বেঁধে পার করেছে। বউ এসে থেকেই রাত দিন আপন খেয়ালে ঘুরত, ফিরত, কাউকে মানত না। তো বুড়ো বেশ লাকসই দম নিয়ে আবার শুরু করলো। বউ তো গোসলে গেল, পুকুর ঘাট তখন শুনশান। একটা কাকপক্ষী বার নেই। ঝেপে বৃষ্টি নামলো, বউ আর নিয়ে আসে না। শনের বাড়ির লোক ওইদিকে ঘরে বসে হানটান করছে। এমন সময় বাবা গো, সে কি চিক্কুর! গোটা গ্রামে সে আওয়াজ শোনা গেছিল, যেন একটা মেয়ের গলা তালগোল পাকিয়ে কেমন দলা মরে যাচ্ছে। প্রথম দিকে গলাটা মালার মতোই শোনাচ্ছিল, তারপর চিক্কুরটা ট্রেনে কেমন মধ্যমার্কা হয়ে আরো খানিক ভারী হয়ে গেল। মানুষের গলা বলে চেনা যাচ্ছিল না। কি সাংঘাতিক! উর্মি প্রবল উৎসাহে বলে, এমন দুপুরে হাতে গরম ভূতের গল্প শুনে মনে শ্যাওলার মতো লেগে থাকা কষ্টটা কেমন আলগা হয়ে আসছে। বেশ তো। হ্যাঁ গো আপা, সে ডাক যে শুনেছে সেই জানে। রিক্সাওয়ালা হাঁপাচ্ছিল। আমিও শুনেছি। কলজেটা মনে হচ্ছিল কে মুঠো করে চেপে ধরেছে। শরীরের রক্ত জমে যাচ্ছিল ওই ডাকে। কেউ দৌড় খুলল না, বউটারে খুঁজতে বেরোলো না। বৃষ্টি ধরে এলে বউ ফিরে এলো ভিজে চপ্পর। বাড়ির উঠোনে পা দিয়েই হুমড়ি খেয়ে পড়ে গেল উদম জ্বর। শুনে একজন মা হাঁক ডাক করে লোকজন জড়ো করে ফেললে সবে নিদেন দিল। কবিরাজ ডেকে ঝাড়ফুঁক করে তাপ্পর ঘরে তোল। 3 গাঁও যেয়ে মনু কবিরাজকে আনা হলো। সে দেখে শুনে বললে, এসব ভূত প্রেতের কারবার নয়, বউয়ের ঘুরনে পেয়েছে, তার গায়ে লেগে এই বাড়িতে এসে ঢুকেছে। গ্রামের চাপে সর্ষে পোড়া মন্তর তন্তর করলে বটে, কিন্তু কবিরাজ স্পষ্ট বলে দিল এ তার কাজ নয়, কিচ্ছুটি করার নেই। বউটার কি হলো? কি আবার হবে? ঘরে উঠে থেকেই সে বউ ঝিম মেরে পড়ে থাকে, কাউরে চিনতে পারত না। এমনকি আয়নায় নিজের মুখ দেখেও ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো। খেতে পড়তে ভুলে গেল, কি দিয়ে কি করবে তাও বেবাক ভুলে মেরে দিয়েছিল। তার হাত পা সব যেন আর লোকের। দেখে মনে হতো তার ধরের সঙ্গে 4টে লাঠি বেঁধে দেওয়া রয়েছে, সেগুলো কেমনে নাড়াবে, কেমনে ভুয়ে ফেলবে, সব ভুলে গেল। রিক্সাওয়ালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বউটার মাথার ভেতরটা যেন কেউ একখানা কাঠি ঢুকিয়ে হাবড় জাবড় করে দিয়েছিল। সবে বললে তারা বাপের বাড়ি রেখে আসতে। এ মা, একটা অসুস্থ মানুষের চিকিৎসা না করে তাকে রেখে আসবে? উর্মি অবাক গলায় বলেছে। কি অদ্ভুত লোকজন! না, ভালো লোক, রেখে আসেনি। বুড়ো মাথা নেড়ে বলল, বলেছিল আমি তারে খুঁজতে গেলে তো এমনটা হতো না। নিজের দোষ মেনে শুনে বউরে ঘরে রেখে দিল। তারপর এক রাতে বউ শাওরিরে কামড়ে খেয়ে নিলে। লোকটা সামনের দিকে মুখ রেখেই নির্বিকার গলায় বলে চলেছে, গলায় দাঁত বসিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, হাতের ব্যবহার ভুলে গেছিল কিনা। মায়ের চিৎকার শুনে পাশের ঘরে যে ওই দৃশ্য দেখে পাথর হয়ে গেল। গ্রামের ব্যাপার, আশেপাশের বাড়ি থেকে পড়শিরা চলে এসেছিল, তারাও ভয়ে কাজ ঘেঁষল না। শেষে 2-3টে মুস্কো জোয়ান গিয়ে বউটারে টান মেরে সরালো।
বউ তখনও চিবুচ্ছে, ঘর রক্তে ভেসে যাচ্ছিল। বউটার মার ধরে আর প্রাণের টুকু ছিল না। সব মিলে বউটারে ঘষ্টে নিয়ে উঠোনে গরুর খোঁটায় বেঁধে রাখলে সে তখনও হাঁটতে পারছে না। মনে হয় বুকে ঘষ্টে শাওরের ঘরে এসেছিল। খাটে কিভাবে উঠল কে জানে, সাপের মতন। রিক্সাওয়ালা হ্যাক করে একদলা থুতু ফেলল। পরদিন মেয়ে পুলিশ চ্যাংদোলা করে নিয়ে গেল। তারপর তার কি হলো কেউ জানে না। হয়তো পাগলা গারদে রেখেছে, হয়তো বউটা বেমালুম ওবেই গেল। ঘরণ লাগলে কি কাউরে আর খুঁজে পাওয়া যায়? উর্মি চুপচাপ বাইরের পথঘাট দেখছিল। কি অদ্ভুত গল্প! এই জায়গা কি এখনো শেষ হয়নি? বাড়িঘরের চেহারা আরো ভাঙাচোরা, নির্জন দেখাচ্ছে। স্ট্রিট লাইটগুলো এখনো জ্বলেনি কেন? আর কদ্দূর চাচা? নেমে যাবে নাকি? বাড়ি থেকে কত দূর এসেছে তাও তো বোঝা যাচ্ছে না এখন। উর্মির বুকটা আবার মুচড়ে ওঠে। দূর বাড়ি আবার কি? ওই বাড়ি থেকে যত দূর সম্ভব পালাবে বলেই তো সে বেরিয়েছে। আজ সে বানের জলে খোটা উপরান দেখছে। আপা, রিক্সাওয়ালা বোধ হয় আগের কথার খেই ধরেই বলে। সব ভেসে যায়, ভালো মন্দ কি হয়েছিল কি হয়নি, যা যা মনে থাকার সেসবটুকু ভেসে গেলে মানুষের আর কোনো আটক থাকে না। উর্মি ভাবে, ওই বউ কি তাহলে মুক্তি পেয়ে গেছে? ফ্রিডম। এই যে আজ সে স্বাধীনতার খোঁজে পালাচ্ছে, সেও মুক্ত হয়ে যাবে। কই, বিস্তৃত যেসব স্মৃতি মায়ার টবের গাছগুলোর মতো তার মাথার ঘিলুর মধ্যে শিকড় ছড়িয়ে গেড়ে বসেছে, সেগুলোর থেকে মুক্তি পাচ্ছে না তো। অথচ ওই মায়া মেয়েটা কত সহজেই আশ্চর্য। তোমাদের গ্রামে কত অদ্ভুত ঘটনা ঘটে। উর্মি আনমনে বলে, শহরে এসব কিছুই হয় না। কে বলেছে? রিক্সাওয়ালা ফ্যাক ফ্যাক হাসে। শহরের অলিগলিতে কত কিছু লুকিয়ে থাকে জানো দিদি? ঠিক মাথার ভিত্তের সাল্টা সাল্টি ঘিলুর মতন কোণে কোণে কত কিছু ঘাপটি মেরে আছে। নতুন পুরনো কিছু জীবন্ত, কত কিছু মরে হেজে কাঠ হয়েও দাঁত বের করে দাঁড়িয়ে থাকে। লোকটা উর্মির দিকে ফিরে দোষারে দাঁত ছড়িয়ে হাসে। এই পথেই পড়বে, দেখবাক্ষণে তোমারে চলো। উর্মির গা শিরশির করে, অথচ তেমন ভয়ও করে না। তার কোথাও যাওয়ার তাড়া নেই। কেউ তার জন্য কোথাও পথ চেয়ে বসে থাকবে না। অ্যাডভেঞ্চারে তার ভয় হবে কেন? চিরদিনের মতো ছেড়ে চলে যাওয়ার আগে জানতে হবে না চেনা শহরের মধ্যে লুকিয়ে থাকা এই অচেনা গলিগুলোতে কি আছে। অহেতুক নিষিদ্ধ কৌতূহলে তার দম বন্ধ হয়ে আসে। আমাদের উর্মি ভারী সাহসী মেয়ে। রিক্সা ঘুরেছে আগন্তি বায়ে মোড়া, আবার ডাইনে, আবার বায়ে। মেঘলা বিকেলের ঝুপসি অন্ধকারে একটা বাড়ির সামনে সে রিক্সা টিম হয়ে গেল। উর্মি বাইরে মুখ বাড়ায়। বাড়িটা অদ্ভুত। এমনই সাধারণ দোতলা বাড়ি, কিন্তু আগা পশতলা, কুচকুচে কালো রং করা। পাঁচিল ঘেরা বাড়িটার সামনে টানা বারান্দা, ছোট ছোট কলসির মতো থামের রেলিং। দোতলার ছাদ থেকে ঝোলা জাফরি। সিনেমায় আদ্যিকালের বাঙালি বাড়ি বলে এরকম দেখানো হয়। শুধু এই বাড়িটা নিশ্চিদ্র কালো। তাদের এদিকে এমন বাড়িও আছে। দেখছে আপা? রিক্সাওয়ালা প্যাডেলে আলতো চাপ রেখে বলে, কালো বাড়ি। লোকে বলে এ বাড়ির অতি ভুলে যাওয়া সব কাতারা ঘরে ফেরে বাঘের মতো উত পেতে বসে থাকে শিকার ধরার জন্য। মানুষ একবার ঢুকলে নাকি আর বেরোতে পারে না। নিজের কথার জাল ঘুরে মারে। কালো কালো কথা, বিষবাক্যি, ভয়ের সব ভাবনা চিন্তা। লোকে তো আরো বলে লোকটা কেমন গুপ্ত কথার ঢঙে ফিসফিসিয়ে বলছে। বেশিক্ষণের সীমানার ভেতর দাঁড়ায় থাকলে নিকিয়ের ভিত্তির কালোরা বাইরে বেরিয়ে আসে। মানুষের হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। দেখছো কি, এক্ষণে তোমারেও তারা নজর করছে। ছায়া ছায়া আধারে ওই দেখছো না কাদের চোখ? রিক্সা কিন্তু থামেনি। ধীরে চললেও একটা বাড়ি পেরিয়ে আসতে কতক্ষণ লাগে। কালো বাড়িটা যেন ক্রমশ লম্বা হচ্ছে। গড়িয়ে চলা রিক্সার পাশে পাল্লা দিয়ে বাড়িটা ছেত্রানো ছবির মতো টেনে আরো লম্বাটে হয়ে যাচ্ছে। ফুরুচ্ছে না তো। উর্মি উপরের অন্ধকার বারান্দাটার দিকে তাকায়। মরাকাশের ছলকে পড়া আবছা আলোতে বারান্দাটা ছায়ামাখা হয়ে আছে। ঝুলকালো অন্ধকারে রেলিংয়ের ফাঁক দিয়ে সত্যি যেন জোড়ায় জোড়ায় চোখ লুকিয়ে তার দিকে নজর রাখছে। উর্মি অল্প শিউরে ওঠে। পাজরে হালকা কাঁপুনি জানান দেয় আড়াল থেকে কারা যেন তার দিকে চোখ পেতে রয়েছে। এ বাড়ির আনাচে কানাচে ঠেসে রয়েছে পুরনো ঘটনা। মনের ভিতরে জমিয়ে রাখো যা ওই যাকে তোমরা কি জানি বলো স্মৃতি। উর্মির ঠোঁট বেয়ে গলে পড়ে শব্দটা মেমোরিজ। হ্যাঁ হ্যাঁ, ওই স্মৃতি। বুড়ো রিক্সাওয়ালা মাথা দোলায়। গাদাগাদি ঠাসা সব পুরনো স্মৃতি একবার দৌড় খুললেই উপচে বেরিয়ে আসবে। উর্মি কাঠ হয়ে যায়। কুচকুচে কালো বাড়িটার সামনের কুচকুচে কালো দরজাটা হঠাৎ দড়াম করে খুলে গেছে। আলকাত্রার কি একটা পিছলে বেরিয়ে এসেছে। আকারে লম্বা, ছিটকুটে একটা মানুষের মতো। পরনে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দেওয়া কালো আলখাল্লা, মাথায় ঘোমটা টানা।
মানুষ কি এত শিরিঙ্গি হয়? কালো পোশাকটা মাটিতে লুটোচ্ছে, মূর্তিটা হঠাৎ দু হাত বাড়িয়ে ঠিক তার মায়ের গলায় ডেকে উঠল, উর্মি। সেই ডাকে উর্মির কানে তালা লেগে গেল। উফ! ভয়ে দু হাতে কান চেপে ধরেছে। সে মনে হচ্ছে যেন কানের মধ্যে কে যেন পিন ফুটিয়ে ফুটিয়ে সোজা তার মগজে গেঁথে দিচ্ছে। মাথার মধ্যে কে অনবরত বলে চলেছে, উর্মি, অসভ্য মেয়ে কোথাকার, মুখে মুখে কথা বলতে শিখেছ? বড়দের জীবন থাকতে নেই, সে নিয়ে এত প্রশ্ন করার সাহস তোমার কোত্থেকে? উফ! উর্মি প্রাণপণে কান চেপে কোনো মতে বলে, কাকু, এখান থেকে চলো চলো। রিক্সা থামেনি, তেমনই চলছে। চোখ বুজে ঘামতে ঘামতে উর্মি টের পায় বাড়িটা পেছনে চলে গেছে। ফিরে একবার দেখার চেষ্টা করলো সে। অন্ধকার রাস্তা, শুনশান নিস্তব্ধ। পরন্তু বিকেলের আধার ছাড়া কিছুই ঠাহর হয় না। ভয় পেলে আপা? নির্বিকার গলায় লোকটা বলে। এই শহরের আঁকেবাঁকে কত অশৈলী জিনিস ঘুলে মিশে থাকে, তাদের কেউ দেখতে পায়, কেউ পায় না। জীবন্ত আর মরার মাঝে কটটুকুই বা ফারাক বলো? এই একটুখানি সুতোর ভেদ। হাত তুলে দু আঙ্গুলের ফাঁকে দেখায় সে, পদ্মার এপাশ আর ওপাশ। কমলাপুর বাস স্টপ আর কত দূর? গলায় ভয়টাকে আসতে দেয় না উর্মি। হ্যাঁ, সে সত্যি ভয় পাচ্ছে। এতক্ষণে তার এই রিক্সা থেকে মাঝপথে নামতেও ভয় হচ্ছে। এই তো সামনে, এসেই গেল গো, বুড়ো নিরুত্তাপ স্বরে বলেছে। প্লাস্টিকের ছাউনি তুলে রাস্তার উপর কড়া নজর রাখল উর্মি। গলিগুলো বড্ড আঁকাবাঁকা, রাস্তার ধারে অনেক দূরে দূরে এক একটা স্ট্রিট লাইট, তাদের কয়েকটা এখন জ্বলে উঠেছে। স্যাঁতসেঁতে ভ্যাপসা কমলা আলো ছড়াচ্ছে সেগুলো। কালো পিচের ভেজা রাস্তা, জায়গায় জায়গায় জল জমে রয়েছে। হুটহাট শিরশিরে জলো বাতাস ঝাপটা মারছে। দূরে একটা স্ট্রিট ল্যাম্প দপদপ করছিল। উর্মি সেটার দিকে নিষ্পলকে তাকিয়ে থাকে। আলো আধারিতে জায়গাটাকে কেমন ভুতুরে দেখাচ্ছে। ওটাকে পেরিয়ে যেতে হবে নির্ঘাত। উর্মি আনমনে আবার কেঁপে ওঠে। নড়বড় করে রিক্সা চলেছে, যেন কোনো তাড়া নেই। উর্মি জ্বলানেভা আলোটার পাশে তাকায়। সে কি চোখে ভুল দেখছে? ওটা একটা গাছই তো। ল্যাম্পপোস্টের মাথায় মাথায় উঁচু একটা গাছ। তার পাতাগুলো কেমন অদ্ভুত, প্রতিটা পাতা আলাদাভাবে নড়ছে। কোনোটা উপর নিচে, কোনোটা পাশাপাশি, আলাদা ছন্দে। যেন গাছের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিলবিলে জ্যান্ত। ওগুলো পাতা নাকি জীবগ আপা? নির্বিকার রিক্সাওয়ালা বলে, চলো তোমার এক্কেরে কাছ থেকে দেখাই। জিভ দম বন্ধ করে চোখ কুচকে হা করে দেখছে উর্মি। হ্যাঁ, জিভই তো। ঝাপড়া গাছের প্রতিটা পাতা এক একটা লকলকে জিভ, খলবল করে নড়ছে সেগুলো। দেখে প্রবল বিতৃষ্ণায় গা গুলিয়ে উঠল উর্মির। রিক্সা হেলে দুলে আরো কাছে যাচ্ছে। গাছটা এগিয়ে আসছে, কাছে, আরো কাছে। আতঙ্কে রিক্সার হাতল খামছে ধরে হাত দুটো রক্তশূন্য হয়ে গেছে, টেরও পায় না সে। না না, থামাও, রিক্সা থামাও! গলা ফাটিয়ে চিৎকার করে উঠল উর্মি। রিক্সা থামে না, কেউ থামে না আপা। বুড়োর গলাটা কি হেসে উঠল। তুমি থেমেছিলে? গাছটা বড্ড কাছে এসে পড়েছে। খলবলে জিভ, তার থেকে বিন বিন করে একটা মৃদু গুঞ্জন উঠেছে। এত কাছ থেকে উর্মি শুনতে পায়, দেখতে পায় টপ টপ করে কি যেন ঝরে পড়ছে কালচে জিভগুলো থেকে। ওগুলো বৃষ্টির জল নয়, উর্মির মন বলে, ওগুলো লালা, বিষাক্ত লালা। তোমাদের মতো বাবা মায়ের মরে যাওয়াই ভালো। কি করেছো তোমরা আমার জন্য? তোমার জন্য আমার সঙ্গে কেউ মেশে না। ইউ আর অ্যান এম্বারেন্টেন ফর ইউ কিড অ্যান্ড আ ফেইলুর অ্যাজ অ্যাপারেন্ট। মরতে পারো না? নাকি তার জন্য তোমার বয়ফ্রেন্ডদের পারমিশন লাগবে? ইউ আর নট আ মাদার, ইউ আর হো। তোমরা দুজনেই। ড্রেনের গুয়ে মাছের ভনভনের মতো শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে। তার মধ্য থেকে কয়েকটা বাক্য ছিটকে এসে উর্মির কান আঁকড়ে ধরেছে। বন্ধু মহলে শেখা কাঁচা খিরিস্তিটা ঢং করে তার কানে লাগে। মায়ের বুকেও কি এতটা জোরে লেগেছিল? কেমন থমকে গিয়েছিল মা। কিন্তু মা তো তখনও শুধু কাঁদছিল, পাথর হয়ে যায়নি। দমকা একটা ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালা দুলে উঠল। লকলকে সারি সারি জীবগুলো সব একসঙ্গে একইভাবে দুলছে এখন। মর 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 মর। বিভিন্ন সুর, উচ্চগ্রামে আস্তে দাঁত পিষে থুতু ছিটিয়ে এতবার এতভাবে এই কথাটা বলেছে সে মাকে। উর্মি, উর্মি। এতগুলো বিষাক্ত জিভের মধ্যে মা কোনটা, বাবা কোনটা? উর্মি প্রাণপণে খোঁজার চেষ্টা করে। না, দোষ কিছুতেই তার একার নয়, কিছুতেই না। সে আর কিছু শুনতে পাচ্ছে না কেন? গাছতলায় একটা সাদা কাপ রাখা, জিভ বেয়ে গড়ান বিষাক্ত লালাগুলো টুপ টুপ সে কাপে পড়ে জমে উঠেছে। একটা সাদা চেনামাটির কাপ, নীল বর্ডার, বড্ড চেনা। কাপটা কানায় কানায় ভরা। উর্মির বুকের ভেতর হাঁপড় চলে। হৃৎপিণ্ডটা মনে হচ্ছিল কে মুঠো করে চেপে ধরেছে। শরীরের সব রক্ত আতঙ্কে জমে যাচ্ছে তার।
রিক্সা গড়াচ্ছে, দপদপান আলো, গাছটা পেছনে চলে যাচ্ছে। কেমন মজার জিনিস নয়, রিক্সাওয়ালা ফুট কাটে, যেন ভয়ানক আনন্দের কিছু একটা ঘটেছে। স্মৃতি আপা ভারী মজার জিনিস, যেমন মনে রাখতে চাও মোড়ে তোরে ঠিক তেমনই তোমাকে দেখাবে। এই গলিগুলোর মতো সব একে নিয়ে আছে, চোখের সামনে কখন দেখবে, আবার তারপরে সব ভো ভো হে 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 হে। আমাকে কোথায় নিয়ে চলেছ? ভয়ে ভয়ে বলল উর্মি। সামনে মোড়, ওখানে একখান জিনিস দেখাবো। বুড়ো হ্যাঁ হ্যাঁ করে হাসে। ভয় পেও না, ভয় পেও না যেন। রিক্সা এখন হাওয়ায় ভর করে ছুটছে। কোনো রকমে হাতল ধরে টাল সামলাতে সামলাতে উর্মি বড় বড় নিঃশ্বাস নেয়। বাইরে ঝড়ের বেগে পেরিয়ে যাচ্ছে শ্যাওলা ধরা বাড়ি, অন্ধকার সব গলিমুখ। এগুলো কোথায় যায়? একটা চার মাথার মোড়ে এসে রিক্সা ধীর হয়ে যাচ্ছে। মোড়টা বেজায় অন্ধকার। রিক্সা এখন হাওয়ায় ভর করে ছুটছে। আবছা আধারে রাস্তার পাশের ঝোপঝাড়গুলো ভূতের মতো গুড়ি মেরে বসে রয়েছে। থমথমে আবহাওয়া, কালচে রাস্তা থেকে ধোয়া ধোয়া কুয়াশা উঠছিল। উর্মি ফাফরে পড়ে যায়। এখন বিকেল না সন্ধ্যা নাকি মাঝরাত, এই জায়গাটা যেন কিছু একটা ঘটার অপেক্ষা করে ওত পেতেছিল। এদিকে তারা এসে পড়েছে। বুভুক্ষু শিকারী জন্তুর খাঁচায় ঢোকার মতো উর্মির নিঃশ্বাস আটকে আসে। আমি একটু আসছি আপা, তুমি বসো। উর্মিকে কিছু বলার সুযোগ না দিয়ে লোকটা ঝটপট রিক্সা থেকে নেমে একটা অন্ধকার ঝোপের আড়ালে চলে গেল। সর্বনাশ! ভয় উর্মির দম আটকে এলো। এই অদ্ভুত ভয়ের জায়গায় অন্ধকারে সে একেবারে একা। ব্যাগটাকে আরো আঁকড়ে ধরে মেয়েটা। এদিক ওদিক তাকাতেও ভয় করছে। চোখ চেপে বন্ধ করে কুকড়ে বসে থাকে উর্মি। ও আপা, একটা আয়না নাও না। কচি গলায় ডাক শুনে চমকে তাকিয়েছে সে। একটা বাচ্চা ছেলে ট্রাফিক সিগন্যালে ফুল বেচে যারা, তেমন রিক্সার পর্দা তুলে ভেতরে উকি মারছে। তুই? ভয় সামলে উর্মি গলায় জোর আনে। এই তুই কে রে? এখানে কি করছিস? নাও না আপা একটা আয়না। বাচ্চাটা তবু ঘ্যান ঘ্যান করে। পেরে দেব। আঙুল বাড়িয়ে একটা উঁচু জমাট অন্ধকারের দিকে দেখায় সে। রাস্তার ধারে একতাল আকারহীন অন্ধকারের স্তূপ, তাতে চিকমিক করে জোনাকি জ্বলছে। ঝিঝি পোকার তীব্র ডাক শোনা যায়। উর্মি ঠাহর করে দেখে জমাট অন্ধকারটার গায়ে ছড়িয়ে ছিটিয়ে চকচক করছে কি সব যেন আয়না। এই যা যা। উর্মি নাক কুচকায়। বাচ্চাটার গা থেকে কিনা কে জানে বিচ্ছিরি চামচে একটা গন্ধ ছড়াচ্ছে। উর্মি ক্ষণিকের জন্য ভয় পেতে ভুলে যায়। ভেজা পুরনো চামড়ার ভ্যাপসা গন্ধ, বাবার জুতো ভেজে ছাতা পরে একবার যেমন গন্ধ বেরোচ্ছিল। এসব কি হচ্ছে আজ? সে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে না তো? কমলাপুর মোড়ে কখন? এটা নাও আপা, তোমায় ভালো মানাবে। ওইটুকু বাচ্চা এই এত বড় একটা হাত বাড়িয়েছে, আকশির মতো লিকলিকে একটা সাদা হাত। অন্ধকার স্তূপের একদম মাথা থেকে ফলপাড়ার কায়দায় একটা আয়না পেরে এনে রিক্সার ভেতর দিকে ছুড়ে দেয়। ধূপ করে আয়নাটা কোলে রাখা ব্যাগের ওপর পড়ার আগেই উর্মির গলা দিয়ে একটা আর্তচিৎকার বেরিয়ে এসেছিল। উর্মি একটা চিৎকার করেই যাচ্ছে। এতক্ষণ এতদিন ধরে মনের মধ্যে জমা সবটুকু আঘাত, আতঙ্ক, অপরাধবোধ তার গলা চিরে বেরিয়ে আসছে। একঘেয়ে কান ফাটানো আতঙ্কে জ্ঞান শূন্য হয়ে মেয়েটা আর্তনাদ করেই যায়। পেয়ে গেছো আপা? উর্মি আগ করে থতমত খেয়ে চুপ করে যায়। বড় লোকটা কখন রিক্সার সিটে ফিরে এসেছে, কেমন জল জ্বলে চাউনি। উর্মির চিৎকার যে সে শুনতে পেয়েছে তার হাবভাবে বোঝা যাচ্ছে না। বাচ্চা ছেলেটা কোথায়? উর্মি ভয়ে চারদিকে ঘাড় ঘুরিয়ে দেখে অন্ধকারের স্তূপের মতো ঝোপটা এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কই, আয়নাগুলো নেই তো। আয়না ভারী বিদঘুটে জিনিস। লোকটা সামনের দিকে ঘুরে অলস ভঙ্গিতে প্যাডেলে চাপ দেয়। ভেতরের ময়লা সব টেনে বার করে আনে। শিয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসতে হাসতে রিক্সাওয়ালা বলছে, কেউ পালাতে পারে না গো আপা। রিক্সার চোপড়ের ভেতর একটু আলো নেই। বাইরে নিকষ কালো অন্ধকার। খড়বড় করে ছুটছে রিক্সা। উর্মির কোলের দিকে তাকায়, আয়নাটা তেমনই পড়ে আছে। তাতে ফিনফিনে ধোয়ার মতো কি ভেসে বেড়াচ্ছে, ঘুলিয়ে উঠছে। উর্মি ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। একটা সাদা চীনামাটির কাপ, নীল বর্ডার, বড্ড চেনা। ওই কাপে কফি আছে। কফিতে মেশানো বিষ আছে। বিষটা তার নিজের জন্য ছিল। জোগাড় করতে কষ্ট হয়েছিল বটে, তবে ইন্টারনেটের গলি খুঁজি জানা থাকলে সবই পাওয়া যায়। ওই নীল জামা পরা রোগা মেয়েটাও পেয়েছিল ওই যে কাপে আলগোছে পুরিয়া খালি করে। সে চারদিকে চোরের মতো তাকাচ্ছে। মাথা গরম হলে উর্মির জ্ঞান থাকে না। দরজার বাইরে থেকে মুখ বাড়িয়ে আরেকটা মানুষও সব দেখছে। উর্মির বুকে শ্বাস আটকে যায়। মা কই? উর্মি তো তখন খেয়াল করেনি। মা তাকে দেখতে পেয়েছিল। মাকে আগাগোড়া তাকে দেখেছে সারা জীবন, সে জানতেই পারেনি। উর্মির কান ঝাঝা করছে, গলায় একদলা কষ্ট ঠেলে উঠতে চাইছিল।
কি সে কি সত্যি ভেবেছিল সে ঘরে চলে যাওয়ার পরে মা এমনভাবে ঘরে ঢুকবে, কাপটার সামনে নিঃসারে দাঁড়িয়ে থাকবে, একটা ভেঙে চুরমার হয়ে যাওয়া মানুষের মতো? মা তো কফি খায় না, ফেলে দিতেও তো পারত। অথচ হেরে যাওয়া মানুষটা কাপটাকে তুলল, শাড়ির আঁচল দিয়ে ঘষে ঘষে মেয়ের আঙুলের ছাপ মুছেছে, তারপর নিজের হাতে বারবার ঘুরিয়ে ওটাকে উপর করে গলায় ঢেলে দিল। উর্মির গলা ছিঁড়ে বিকট কান্না বেরিয়ে আসছে। নিজের কণ্ঠস্বর চিনতে পারে না সে। কাঁদছো কেন গো আপা? বিদৃশ্য উচ্ছ্বাসের গলায় বড় রিকশাওয়ালা বলেছে, তোমায় কেউ খুঁজে পাবে না গো, দেখলে না? এবার তোমায় এক্কেরে হারিয়ে যেতে হবে। রিকশার বেগ ধীর হচ্ছে। কমলাপুর বাস স্টপ এসে গেছে। উর্মি ছাউনি তুলে উকি মারে। এ কোন জায়গা? চেনা বাস স্টপ, এখন শুনশান। হলদে স্ট্রিট ল্যাম্পটা বড় বেশি মিটমিটে, মরা আলো যেন ভারী ভেজা বাতাস কেটে মাটি পর্যন্ত পৌঁছতে পারছে না। দুঃস্বপ্নের মতো অপার্থিব এক আবছা আলো আধারিতে মুড়ে রয়েছে কমলাপুর বাস স্টপ। ভেজা কালো রাস্তার উপরে থোকা থোকা তুলোর মতো কুয়াশা ঝুলে রয়েছে। উর্মি একবার কেঁপে ওঠে, চোখের পাতায় কান্না কখন ফুরিয়ে গেছে। গালে জলের দাগ শুকিয়ে করকর করছে। উর্মির শীত করছিল। 10 টাকা ভাড়া। রিক্সা থেকে নামতেই শুনেছে উর্মি। পকেট থেকে টাকাটা দিতেই রিক্সা টলমল করতে করতে কুয়াশায় মিলিয়ে গেল। উর্মি একা বাস স্টপে দাঁড়িয়ে রইল। মেয়েটা জানে না এখন থেকে আর সে কোথাও যাবে না। ও খেয়ালও করেনি রাস্তার পাশের যে কাদায় ওর পা দুটো এতক্ষণে গোড়ালি পর্যন্ত ডুবে গেছে, সেটা মাংসের মতো থলথলে, দপদপে জীবন্ত, যেন একটা অতিকায় মাংসল পাকস্থলী। আশপাশে জমে থাকা জলের মতো যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো হয়তো ধীরে ধীরে উর্মির চামড়া, ত্বকের তলার স্নেহ পদার্থের স্তর পেশি হজম করতে শুরু করেছে। ভয়ে দিশেহারা মেয়েটা টের পেল না সে বেমালুম হারিয়ে যাচ্ছে। তারপর শুধু তার কাঠ মোটুক মরে হেজে কাঠ হয়েও দাঁত বের করে দাঁড়িয়ে থাকবে এই কমলাপুর স্টেশনে, তবে তা সব সময় দেখা যাবে না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে আছে। এসব তাহলে স্বপ্নই ছিল? তাড়াতাড়ি উঠে বসে ডায়েরিটা লিখে ফেলল। সেটা না হলে পরে ভুলে যাবে সব। কিন্তু এসব কি? পায়ের নিচে এমন মাংস আর রক্ত কিসের? আর কেমন যেন শরীরে এক অদ্ভুত গন্ধ। তাহলে কি স্বপ্নে উর্মি কোথাও গিয়েছিল? যেখানে সেই স্বপ্নটা শেষ করেছে সেখানে কি সে সত্যি গিয়েছিল? আসলে সব কি হলো? স্বপ্নটা তো খুবই জীবন্ত ছিল, মাথায় কাজ করছে না। এই ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে জানা নেই। বাবা মা কেউ কোনোদিন তার এই স্বপ্নের যাত্রার কথা বিশ্বাস করেনি, কিন্তু সে নিজেই জানে কতটা সত্য এবং ভয়ঙ্কর ছিল সে যাত্রা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি আদিতমারির লালমোহর থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা আমি আপনাদের শেয়ার করব, এই ঘটনাটা রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর গ্রামের একটি ঘটনা। তো সঙ্গত কারণে যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তিনি তার নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন। তো আমি বেশি কথা নয়, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা বেশ অনেক দিন আগের, 1995 সালের দিকে হবে। তো সেই সময় এই ধর্মপুর গ্রামে থাকতেন এক মধ্যবয়সী এক নারী। গ্রামের সবাই তাকে রহিমা পেয়াওয়া নামে চিনত। তো সেই মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন তার বাড়িতে। তো প্রথম দিকে মানুষ তাকে সাধারণ নারী বলেই জানতো। এমনিতেই গ্রামের মানুষ যেরকম স্বামী মারা যাওয়ার পর আসলে দেখা যায় যে ওনার আসলে সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। তো দেখা যায় যে স্বামী বয়স হয়ে মারা গিয়েছেন এবং সেই মধ্যবয়সী মহিলার বয়স আনুমানিক 45-50 হবে। তো দেখা যায় যে সিম্পল মানুষ, মানে তার স্বামী থাকাতে যেরকম তিনি একজন গৃহিণী হিসেবে থাকতেন, তো মানুষ সেভাবেই জানতো। কিন্তু তার স্বামী মারা যাওয়ার কয়েক বছর পর থেকে গ্রামের মানুষ তার আচরণ নিয়ে ফিসফাস শুরু করে। বলতে তার আচরণ নিয়ে মানুষ কথা বলতে শুরু করে। আসলে অনেকে হয়তো ভাবতেছেন যে খারাপ কিছু, কিন্তু না, খারাপ বিষয়ে আসলে মানুষ বলে নাই। যেই বিষয়ে নিয়ে কথা বলা শুরু হয় সেটা আসলে একটা অন্যরকম সমস্যা। তো একদিন ওই মহিলার সাথে তার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় এবং ঝগড়া হওয়ার পরবর্তীতে যেই পরিবারের সাথে তার ঝগড়া হয়েছিল মহিলাটার, প্রতিবেশী মহিলার সাথে,
সেই পরিবারে অদ্ভুত কিছু সমস্যা শুরু হয়। প্রথম দিকে সেই পরিবারের কখনো গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়তো, কখনো বা ধানি জমি অকারণে ফসলগুলো নষ্ট হয়ে যেত। তারপরে সেই পরিবারের লোকজনরা অনেক দুঃস্বপ্ন দেখা শুরু করে। তো দেখা যায় যে তারা বিভিন্নভাবে ভয় পেতে শুরু করে। তো অনেকে এটাকে আসলে কাকতালীয় বলেই উড়িয়ে দিত, যে আসলে এখানে আসলে মানুষরা ফিসফাস শুরু করা বলতে বোঝাচ্ছে যে অনেকেই বলতো সেই মহিলা নাকি কালো জাদু করে, তো কালো জাদুর সাথে সম্পর্কিত। তো এই কারণে তার সাথে যার ঝগড়া লাগে, তো তার প্রতি সে ক্ষিপ্ত হয়ে কালো জাদু করে, এবং এই পরবর্তীতে দেখা যায় যে সেই পরিবারে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো গ্রামের আসলে অনেকেই সেই রহিমা বেয়াকে কালো জাদুকারী একজন হিসেবে চিহ্নিত করে, কিন্তু আসলে এগুলোর কোনো প্রমাণ ছিল না। তিনি যে কালো জাদু করেন তার কোনো প্রমাণ ছিল না। তো একদিন গ্রামের এক কৃষক, নাম হচ্ছে আব্দুল মতিন, তো এই মতিনের সঙ্গে ওই মহিলার জমির সীমানা নিয়ে তর্ক হয়। রাগের মাথায় রহিমা সেদিন বলেছিলেন, আজ যা বললি তার জন্য আফসোস করবি। মানে কথায় কথায়, মানে যখন আসলে আমাদের ঝগড়া লাগে তখন কিন্তু আমরা অনেক কিছু গোপনীয় কথা বা একজনকে আঘাত করার জন্য অনেক কিছু বলে থাকি। তো সেই রকমটাই আব্দুল মতিন, উনি আসলে ওই রাবেয়া বেয়াকে, ওনাকে আসলে রহিমা বেয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তো এটাতে আসলে রহিমা বেয়া খুবই মন খারাপ করেন, বলতে তিনি কষ্ট পান। এই জন্য সেদিন শুধু শেষ একটা কথাই বলেছিলেন যে, আজ যা বললি তার জন্য আফসোস করবি। এই কথাটা বলে তিনি আসলে সেই রহিমা বেয়া বাসায় চলে আসেন। তো কয়েকদিন কোনো ধরনের সমস্যা হচ্ছিল না, কিন্তু কয়েকদিন পর মতিনের বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম দিকে তার বাড়ির হাঁস মুরগিগুলো মারা যায় একদম কোনো কারণ ছাড়াই। একদম সুস্থ সবল হাঁস মুরগি ছিল, সেগুলো কারণ ছাড়াই সেগুলো মারা যায়। এবং তার ঠিক 2-3 দিন পর তার সেই মতিনের গোয়াল ঘরে যে গরুগুলো ছিল সেগুলো হঠাৎ করে যেন এতটা হলো ক্ষিপ্ত হয়ে যায় গরুগুলো, যে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা যাচ্ছে না, এত পরিমাণ ভয়ঙ্কর গরুগুলো হয়েছিল। তো তাদেরকে কোনোভাবেই রাখা যাচ্ছিল না, এবং কয়েকটা গরু, মতিন সাহেবের প্রায় 4-5টা গরু ছিল, সেখান থেকে নাকি 3টা গরুই সেই গোয়াল থেকে রশি ছেড়ে নাকি বের হয়ে গিয়েছে। তো পরবর্তীতে সেই গরুগুলো এতটাই ক্ষিপ্ত, এতটাই তীক্ষ্ণ ছিল যে সেগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি, সেগুলো হারিয়ে যায়। এরপর মতিনের বাড়ি শুধু এতটুকুই থেমে থাকেনি। এরপর তারা বাড়িতে বিভিন্ন ধরনের ভৌতিক আওয়াজ, এবং সেই সাথে যখন তারা বাড়ি থেকে বের হওয়ার পর তাদের বাড়ির আশেপাশে তারা বিভিন্ন ধরনের অদ্ভুত কিছু জিনিস পড়ে থাকতে দেখে। যেমন কখনো বা লাল কাপড় দিয়ে বাঁধা এক ধরনের পুটলি, কখনো বা পোড়ামাটির ভাঙার টুকরা, এবং অচেনা মানে যেগুলো কিছু সুতো গিট দিয়ে রেখে যাওয়া, মানে এগুলো তারা বাড়ির আশেপাশে, মতিনের বাড়ির আশেপাশে তিনি আসলে এগুলো দেখতে পান। তো একদিন রাতের বেলা মতিন সাহেব চিন্তা ভাবনা করতেছিলেন যে কি করা যায়, তাদের পরিবারে তো অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি তিনি আসলে চিন্তা করতেছিলেন। তো রাত 12টার দিকে হঠাৎ তিনি বাইরে শব্দ শুনতে পান, এবং যখনই তিনি জানালা ফাঁক করে বাইরে দেখার চেষ্টা করেন, তিনি দেখতে পান যে চাঁদের মেলান আলোয় একটা নারী একটা অবয়ব, আসলে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার হাতে একটা কাপড় মোড়ানোর একটা পুটলি ছিল, এবং সেই নারীটা সোজা তাদের একটা ঘরের দরজার দিকে চলে গেল, এবং সেখানে সে পুটলিটা রেখে অন্ধকারে মিলিয়ে গেল। তো ততক্ষণে মতিন সাহেব ঘর থেকে বের হন, এবং যখনই তিনি ওই ঘরের সামনে যান এবং পুটলিটা দেখেন, তিনি দেখতে পান যে আসলে নর্মালি কালো জাদু করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো সেটার মধ্যে। তো মতিন সাহেব এক মুহূর্তে আর দেরি না করে তিনি বুঝতে পেরেছেন যে তার পরিবারের সাথে যা কিছু হচ্ছে সবকিছু আসলে কালো জাদুর প্রভাবের কারণেই হচ্ছে। তো তিনি এর পরের দিন একটা হুজুরের সাথে দেখা করেন, এবং হুজুরকে সমস্ত ঘটনা বলেন। এবং হুজুর যখন মতিনের বাড়িতে আসেন, তো আসার পর যখন তিনি সেই
আব্দুল মতিনের বাড়িতে যখন রুকাইয়ার কাজ শুরু করেন, তখন সেই হুজুর বুঝতে পারেন যে তাদেরকে আসলে কালো জাদু করা হয়েছে, তাদের পরিবারকে সবাইকে ক্ষতি করার উদ্দেশ্যে কালো জাদু করা হয়েছে। এবং পরে জানান যে এই কালো জাদুটা আসলে আর কেউ না, এটা রহিমা বেওয়াই করেছে। তো সেই হুজুর বলেন যে দেখেন, আসলে তিনি তো অনেকদিন থেকে এই কালো জাদুগুলোর সাথে সম্পৃক্ত, আমি যতদূর জানি, আমার জিনদের মাধ্যমে জানতে পেরেছি। তো আপনাদের উচিত হবে যে ওনার সাথে আসলে দ্বন্দ্বে না জড়ানো, উনি যা করে করুক, আপনি আপনার মতো করে চলবেন। ওনাদের সাথে আসলে ওনার সাথে দ্বন্দ্ব না করাই ভালো, কারণ উনি আসলে খুবই কালো জাদুতে পারদর্শী হয়েছেন। অনেকদিন থেকেই নাকি তিনি এটা চর্চা করেন এবং যাদের সাথে তার ঝগড়া লাগে তাদের উপর তিনি প্রয়োগ করেন। তো এটা বলে হুজুর চলে যান। তো এরপর থেকে রাসেল ভাই তাদের ওই মদিনের পরিবারে দেখা যায় যে ওই জিন ঘটিত সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকে। তো যাওয়ার সময় হুজুর আসলে তাদেরকে পানি পড়া এবং তাবিজ দিয়ে গিয়েছিলেন। তো এরপরে দেখা যায় যে ওই রহিমা বেওয়ার সাথে যদি মতিন সাহেবের দেখা হতো কখনো, তো মতিন সাহেব চেষ্টা করতেন যে ওই রহিমা বেওয়াকে পাশ কাটিয়ে চলাফেরা করার, কারণ তিনি জানেন যে এই মহিলাটা কতটা ভয়ঙ্কর। তো রাসেল ভাই এখানে আসলে রহিম আব্দুল রহিমের সাথেই যে ঘটনাটা আব্দুল মতিনের সাথেই যে আসলে এই ধরনের ঘটনা ঘটেছিল বিষয়টা তা না। তো আসলে ওই এলাকার আরো অনেকের সাথে নাকি ওই মহিলার ঝগড়া লাগার পর সেই পরিবারগুলো নাকি অনেক ক্ষতি হয়ে গেছিল, অনেক গরু ছাগল মারা গিয়েছিল, এমনকি বাড়ির অনেক মানুষের নাকি প্রাণনাশ হয়েছিল। তো এরপর থেকে ওই এলাকায় ধর্মপুর গ্রামে দেখা যায় যে অনেক পরিবার যখন ক্ষতির সম্মুখীন হয় ওই মহিলার কারণে, তখন এলাকার মেম্বার চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ওই মহিলাকে ধরে নিয়ে আসা হয় এবং তাকে তওবা করানো হয় যে সে আর কোনোদিন যেন কালো জাদুর আশ্রয় নেয় না এবং কারো ক্ষতি না করে। এবং রাসেল ভাই সেই মহিলা ওই রহিমা বেওয়া উনি আসলে সেদিন তওবা করেন এবং সবাইকে বলেন যে হ্যাঁ তিনি আসলে এগুলো আর কখনোই করবেন না। তো রাসেল ভাই এই ঘটনার ঠিক 1 মাস পর সেই রহিমা বেওয়া হঠাৎ করে তার বাসা থেকে নিরুদ্দেশ হয়ে যান এবং এরপর থেকে সেই বাড়িতে নাকি রহিমা বেওয়াকে আর কখনো দেখতে পাওয়া যায়নি। তো এলাকার মানুষেরা ধারণা করেন যে আসলে যেহেতু তিনি এলাকায় কারো ক্ষতি করতে পারবেন না, এলাকার মানুষ সবাই জেনে গেছে, এই কারণে তিনি আসলে হয়তোবা এই জায়গাটা থেকে অন্য জায়গায় চলে গেছেন যেখানে সে এই কাজগুলো করতে পারবে। তো রাসেল ভাই এটাই ছিল কুলসুমের পাঠানো একটি ঘটনা, যেটা আমার কাছে পাঠিয়েছিল, আমি তার মতো করে আপনাদের মাঝে শেয়ার করলাম। দুঃখিত, আসলে আমি ভুল করে তার নামটাই বলে ফেলেছি, যদিও তিনি আমাকে নামটা বলতে নিষেধ করেছিলেন। তো এই জন্য সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করবো আরো নতুন নতুন ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম জুনায়েদ। বর্তমানে তিনি চট্টগ্রামের কোনো এক গ্রাম এলাকায় বসবাস করছেন এবং একটি মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বড় হয়েছেন এখানকারই কোন একটি এতিমখানায়। তিনি এতিম, হ্যাঁ, তবে অন্যদের যেমন খালা মামা আত্মীয়রা দেখতে আসতো মাঝে মাঝে বা বিশেষ দিনগুলোতে, তার জন্য পরিচিত কেউ কখনোই আসতো না। তিনি যেখানে ছিলেন সেটা এতিমখানা মাদ্রাসা নামেই পরিচিত ছিল। বিশাল একটা জায়গার উপর সেটা তৈরি করা। মেইন গেটের ভেতরে ঢুকতেই বিশাল একটা পুকুর, তারপরেই এতিমখানাটা। তার এক পাশে মাদ্রাসা আর একদম শেষের দিকে বেশ বড় একটা গোরস্থান। তিনি এতিমখানা মাদ্রাসাতেই পড়াশোনা করেছিলেন এবং তার শৈশব কৈশোর এইখানেই ছিল, তাই এখানকার সবকিছুই তার পরিচিত। সাল 2002। তার বয়স তখন খুব বেশি হলে 10-12 হবে। বিকেলবেলা এরকম টাইমে মাদ্রাসার বাচ্চাদেরকে প্রায় সময় খেলতে দিত, যে তোমরা বাইরে খেলো, একটা টাইম বেঁধে দিত যে এই টাইমে তোমরা খেয়ে ব্যাক করবা। তো তাদের খেলার জন্য একটা সময় দেওয়া হয় মাগরিব পর্যন্ত। কিন্তু প্রায় সময় দেখা যেত তিনি খেলতেন না, একা একা থাকতেন। একদিন বিকালের কথা, তার সেদিন একদমই খেলতে ইচ্ছা করছিল না। সবাই এতিমখানার বারান্দায় বসে খেলছে, কেউ কেউ গল্প করছিল, ছোটাছুটি করছিল, কিন্তু এসবে তিনি তার মধ্যে ছিলেন না। সেদিন প্রচন্ড মন খারাপ হয়।
কারণ তখন বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি এলেও আজও কেমন তার ভীষণ মন খারাপ হয়। কারণ বড় হুজুর বলেছিলেন তাকে নাকি কোনো একদিন বৃষ্টির দিনে কেউ এতিমখানার বাইরে রেখে গিয়েছিলেন। জানি না যিনি রেখে গেছেন তিনি তার কে ছিলেন বা কেনই রেখে গেছিলেন, এটা তিনি প্রায় সময় এটা তাকে স্ট্রেস দিত, এটা তাকে মোরাল স্ট্রেস দিত। আর যখনই তার এই জিনিসগুলো চিন্তা হতো তখনই তার ওই এতিমখানার যেখানে তিনি থাকতেন সেখানে লাইফটা তার কাছে একটু মিজারেবল মনে হতো, দুর্বিষহ মনে হতো। আর আজও তার কাছে কেবল একটাই প্রশ্ন, যে তাহলে বৃষ্টি এলেই তার মন খারাপ কেন হয়? তার একটা অভ্যাস হলো যে বৃষ্টি হলে অথবা অন্য কোনো কারণে মন খারাপ হলে তিনি কবরস্থানের নির্দিষ্ট একটা কোনায় যে দাঁড়িয়ে থাকতেন। তিনি ছোট থেকে চুপচাপ স্বভাবের হওয়াতে অন্যদের সাথে তেমন মিশলেও মানে খুব একটা মিশতেন না, কথাও এমন একটা বলতেন না। তো সেদিনও অনেক বৃষ্টি ছিল, তাই তিনি তার পা বাড়িয়ে হেঁটে হেঁটে চলে যান তার মন খারাপের স্থানে। যে জায়গায় মন খারাপ হলে তিনি চলে যায় সেই স্থানটা ছিল কবরস্থানের একটা কর্নার। কবরস্থানের সেই নির্দিষ্ট জায়গাতে তিনি একা দাঁড়িয়েছিলেন, আর তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। কবরগুলোর উপর টুপ টুপ করে বৃষ্টির পানি পড়ছিল। তিনি তাকিয়ে আছেন, সেদিকে তারও চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে, তার কারণ তার মন খারাপের কান্নাগুলো বৃষ্টি ধুয়ে দিচ্ছিল। আসলে এতিম তো, তাই ভয় ডর একটু কমই মনের মধ্যে। মৃত্যুর চেয়ে আপন তখন আর কেউ নাই, সেটা এতিমরা ভালোভাবে জানে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি তো ভিজে একাকার। বৃষ্টির পানিতে হঠাৎ সুন্দর একটা ঘ্রাণ তার নাকে ভেসে আসে। এই ঘ্রাণটা ভেসে আসে তার মনটা হালকা লাগতে শুরু করে। বেশ কিছুক্ষণ তিনি ঘ্রাণটা নিতে থাকেন। ইচ্ছা করছিল দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে, এরকম হলে তাকে যেতে হবে। তো ভেজা কাপড় ছেড়ে নামাজের জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেন। নিজেকে কিছুটা সামলে নেন, নিয়ে চোখ মুছে পা বাড়িয়েছেন এতিমখানার দিকে। ঠিক তখনই একটা কদম ফেলতেই তার কাঁধে কারো স্পর্শ তিনি টের পান। তিনি ঘুরে তাকাতে দেখতে পারেন একজন দাঁড়িয়ে আছেন, তার কাঁধে হাত রেখে সুন্দর একটা মায়াবী মুখ দিয়ে দাঁড়িয়ে আছেন। কি সুন্দর দাড়ি ওনার, চোখে লোকটা সুরমা লাগানো, একটা মায়াবী হাসি দিয়ে তিনি তার দিকে তাকিয়ে আছেন। তার শরীর থেকে আতরের একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। তিনি বললেন, আল্লাহ উত্তম ফয়সালকারী। তিনি জিন্দেগি দিয়েছেন, তিনি কখনো একাকী করবেন, আবার কখনো সঙ্গী দান করবেন। এতে হতাশ হবার কিছু নাই। তোমার রব সবসময় তোমার সাথে আছে। সালাতের সময় হয়ে গেছে, চলো নামাজ যেতে হবে। তো তিনি 7-5 কিছুই ভাবতে পারছিলেন না, ভাবার মতো সেই অধরনের অবকাশও ছিল না। তিনি শুধু জিজ্ঞেস করলেন, আপনি নামাজে যাবেন না? তিনি বলেন, হ্যাঁ অবশ্যই। তুমি যাও, এখনই তৈরি হয়ে নাও, পরে দেখা হবে, খোদা হাফেজ বলে কবরস্থানের ভেতর দিকে হাঁটতে শুরু করলেন। তো তিনি পা বাড়ালেন এতিমখানার দিকে। কয়েকটা স্টেপ দিয়ে আসার পর তার মনে হলো, আরে উনি কবরস্থানের ভেতরে কোথায় গেলেন, কেন গেলেন? আর এই সময় তো এখানে বাহিরের কেউ আসার কথা না, আর তিনি মোটামুটি সবাইকে সেই জায়গায় চেনেন। তো কয়েক সেকেন্ড পর এসব ভেবে যখন তাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, পেছন ফিরে তাকিয়ে দেখেন যে কেউ নাই। এই জিনিসগুলো তিনি তার কবরস্থানের দিকে ফিরে চিন্তা করছিলেন। তো ওই মুহূর্তে তিনি পেছনে ফিরে দেখেন যে কেউ নাই, আর সেখানে এত দ্রুত সেখান থেকে কেউ দৌড়ে গেলেও তাকে দেখতে পারার কথা। সামনে শুধু কবর আর কবর, কোনো মানুষের চিহ্ন দেখা গেল না। তো তিনি মনে মনে চিন্তা করতে করতে এতিমখানার ভেতরে চলে আসে এবং ফ্রেশ হয়ে নামাজে চলে যায়। এবং নামাজের সময় প্রতিটা কাতারে তাকে খুঁজতে থাকে, মনে মনে খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও তিনি ছিলেন না। মাগরিবের সালাত শেষ করে তিনি এতিমখানার ভেতরে আসেন। তাদের নিয়ম হলো মাগরিবের সালাত শেষ করে তাদের পড়া থেকে যতটুকু পারে পড়া থাকে এবং রাত 9টা পর্যন্ত পড়তে হয়। তারপর এশার সালাত আদায় করে খাবার খেয়ে ঘুমাইতে হয়। তো যথারীতি সেদিন তখন পড়া শেষ করে নামাজ আদায় করে তিনি ঘুমিয়ে পড়েন। তো তারা ফ্লোরেই ঘুমাতেন। 2টা কাঁথার একটা বালিশ ছিল বিছানা হিসেবে তার জন্য। লম্বা করে সিরিয়াল ধরে ঘুমাতেন তারা। অনেকটা নামাজের সময় যেমন কাতার সাজিয়ে নামাজ পড়া হয়, ঠিক এরকম। তিনি ঘুমাতেন একদম শেষের দিকে দেয়াল ঘেঁষে। তিনি ঘুমাচ্ছেন, হঠাৎ তার ঘুম ভাঙে কারো একজনের স্পর্শে। তিনি চোখ মেলে দেখেন যার সাথে কবরস্থানে দেখা হয়েছিল সেই লোক তার সামনে। তিনি বসে আছেন তার মাথার কাছে এবং পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন।
ওই মুহূর্তে এই সময় কাউকে ভয় লাগার কথা, কারণ কেউ তো আসবে এই ধরনের এই ধরনের চিন্তা তো করাই যায়নি। তিনি এখানকার কেউ না, কিন্তু ভেতরে কিভাবে আসলেন? তার ভয় লাগছিল না, বরং শান্তি লাগছিল। তো সেই লোক তাকে জাগালেন, জাগিয়ে তাকে মসজিদে নিয়ে গেলেন। তারা দুজন তাহাজ্জুদের নামাজ শেষ করে। তো তিনি শুধু তাকেই দেখছিলেন, কিন্তু তার একটা ব্যাপার মনে হচ্ছিল যে মসজিদে তিনি বাদে আরো কিছু লোক আছে, কিন্তু তারা অস্পষ্ট, তাদের দেখা যাচ্ছে না। নামাজ শেষে তিনি পুকুর পাড়ে নিয়ে যান তাকে, এবং তার সাথে তার বেশ কিছু কথা হয়। তো তিনি জানতে পারেন ওনার নাম ফরমান, তিনি একজন জিন। তাছাড়া এখানে তার আরো দুজন ছাত্র জিন আছে, যারা পাশের মাদ্রাসায় বর্তমানে শিক্ষা গ্রহণ করছে। তো তিনি খুব অবাক হয়ে কথাগুলো শুনতে থাকেন। উনি নাকি ছোটবেলা থেকেই তার উপর নজর রাখছিল, এবং যখন তিনি কবরস্থানে গিয়ে কান্না করতেন, তিনি দূর থেকে তাকে নজর করে রাখতেন। তার আচার আচরণ তিনি পছন্দ করতেন। তিনি তাকে বললেন তিনি চাইলে নাকি ওস্তাদ বা শিক্ষক বলে ডাকতে পারে তাকে। তিনি খুবই ভালো, তিনি তাকে খুবই পছন্দ করেন। তো তিনি ওস্তাদ বলে ডাকতে শুরু করে, আর তিনি তাকে দুজন ছাত্র জিনের সাথেও পরিচয় করিয়ে দেয়। তো এইভাবে প্রায়ই তারা তার কাছে আসতে থাকে এবং বিভিন্ন বিষয় তাকে শেখান। বলেন মানব কল্যাণে জীবন ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। তো জিনিসগুলো তাকে বোঝাতে চায়। এইভাবেই তারা আসতো, তার সাথে দেখা করতো, কিছু জিনিস শিখাতো, আবার চলে যেত। এইভাবেই দিন কাটছিল। তো তিনি একসময় সাবালক যখন হন, সাবালক হবার পর তিনি তাকে দুটা পাথর দেন। সেই দুটা পাথর কিছু নির্দিষ্ট আমলের মাধ্যমে এবং বেশ কিছু তদবির করা আয়ত্ত করেন। মানুষের টুকটাক সমস্যার সমাধানের চেষ্টা করতে শুরু করেন, এবং ওস্তাদও তাকে সরাসরি সাহায্য করেন। তো সেটা কেবলই ঝাড়ফুঁকের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো 2016 সাল, শীতকাল ছিল সে সময়। তিনি ফজরের নামাজ শেষ করে কিছু দোয়া দুরুদ পড়ছিলেন। তখন তার কাছে দুজন লোক আসে তাদের একটা সমস্যা নিয়ে। কি সমস্যা জানতে চাইলে তাদের মধ্যে একজন জানায় তার নাম আবুল কালাম, যিনি তার সাথে তারই ছোট ভাই রমজান। তাদের বাবা বিগত 4 বছর বিছানায় শয্যাশায়ী। তো তাদের বাবা হঠাৎ করেই মারা যান, কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আবুল কালামের বাবা যেদিন মারা যান, তার আগের দিন রাত 12টায় কি 1টা হবে, তখন কোনো কারণ ছাড়াই তিনি রক্ত বমি করেন, এবং রক্তের সাথে কিছু দলা পাকানো চুলও নাকি বের হয়, এবং শরীরের বিভিন্ন জায়গায় নখ দিয়ে আঁচড়ানোর গভীর দাগ পাওয়া যায়, যা গতকাল অবধি নাকি ছিল না। তখন আবুল কালাম ভাবে সকাল হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু সেদিন ভোরবেলা যখন সবাই মোটামুটি ঘুমে, তখন হঠাৎ হাড় ভাঙার শব্দ পেয়ে বসে। তো আবুল কালাম লাফিয়ে ওঠে। তো আবুল কালাম তার বাবার মাথার কাছে রাখা চেয়ারে বসেছিল, তাই তারই ঘুম ভাঙে। কিন্তু দেখতে পান তার বাবা উপুর হয়ে বিছানার উপর ঘাড় ভাঙা অবস্থায় মৃত হয়ে পড়ে আছে। তিনি তার ছোট ভাই রমজান সহ সবাইকে ডাকেন। সবাই উঠে তার বাবাকে সোজা করে যখন বিছানায় শুয়ে দেন, তখন দেখেন তার বাবার একটা হাত উল্টো করে ভাঙা। কিন্তু তার বাবা যেহেতু একদমই শয্যাশায়ী ছিলেন, তার এভাবে উপুর হয়ে যাবার কোনো সুযোগই নেই। অতঃপর সবাই কান্নাকাটি শুরু করে দেয়। বেলা বাড়লে সব আত্মীয় স্বজনরা আসে। সব কিছু শেষ করে গোসল করানো শেষ করে, ইসলামিক উপায়ে সব ধরনের রিচুয়াল শেষ করে বিকালের মধ্যে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। একে একে সব আত্মীয় স্বজন চলে যেতে শুরু করে। ওই মুহূর্তে বাড়িতে ছিল আবুল কালাম সাহেব, তার স্ত্রী, তার 2টা ছেলে মেয়ে, তার ছোট ভাই রমজান, রমজানের স্ত্রী এবং রমজানের একটা ছেলে, আর ছিলেন তার বোন এবং বোন জামাই। তো প্রথম 4 দিন কোনো সমস্যা কেউ কিছু ফিল করে নাই, কিন্তু এই জিনিসটা যে ঘটেছে এটা তখন ওই মুহূর্তে সবাইকে বলা হয়নি। কিন্তু 5ম দিন সন্ধ্যায় খাবার পানি আনতে গেলে রমজানের স্ত্রী যায়। তিনি বাইরের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে দেখে টিউবওয়েল থেকে কিছু দূরে একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে। লাশটার মাথার কাছে বিশাল একটা সাপ ফোনা তুলে বসে আছে। রমজান বেশ ভয় পেয়ে যায়, চিৎকার করতে করতে বাড়ির উঠানে আসে। তার চিৎকার শুনে বাসার বাকির সদস্যরা বের হয়ে আসে। সবাই যখন টিউবওয়েলের কাছে যায়, তারাও দেখতে পায় একটা কাফনে মোড়ানো লাশ পড়ে আছে, কিন্তু সাপটা নেই। তারপর পাশের মসজিদ থেকে ইমামকে না পেয়ে মুয়াজ্জিন সাহেবকে তারা ডেকে নিয়ে আসে। মুয়াজ্জিন সাহেব কিছু দোয়া কালাম পরে সবাইকে নিয়ে লাশের কাছে যায় এবং কাফনের কাপড় সরিয়ে দেখতে পায় এটা আবুল কালামের বাবার লাশ। তারা ভয় পেয়ে যায়, অবাক হয়।
অবাক হওয়ার মতো কাণ্ড না, যাকে দাফন করে আসা হলো সে তাদের বাসার সামনে পড়ে আছে। তারপর তারা সেই লাশটিকে নিয়ে বাড়ির কয়েকজন সহ মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেব আসার পর তারা নিজেরাই পুনরায় সেই রাতে আবারও জানাজা দিয়ে লাশটি মাটি দিয়ে দেয়। ইমাম সাহেব কিছু দোয়া পড়ে বাড়ির চারিপাশে ফু দিয়ে ফেলে এবং তিনি বলেন পরবর্তী 3 দিন যেন কেউ একা একা সন্ধ্যার পর বাড়ির বাইরে না যায়। এই বলে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সেদিনের মতো সেখান থেকে বের হয়ে যায়। আসল বিপত্তি বাধে রাতের বেলা। রাতে যখন সবাই ঘুমে, হঠাৎ তাদের বাড়ির চালে অনবরত ঢিল পড়ার শব্দ আসতে থাকে। সেই সাথে মনে হতে থাকে যে বাইরে হয়তো তুফান শুরু হবে, ভেঙে চুরে সব একাকার হয়ে যাচ্ছে। তারা সবাই ভয়ে এক রুমের মধ্যে বসে যে যা পারে তাই পড়তে থাকে। এদিকে আবুল কালামের বাবার ঘর থেকে তখন করুণ আত্মচিৎকার ভেসে আসতে থাকে। তারা যখন সেই ঘরের দিকে যায় তখন দেখে দরজার ভেতর থেকে লাগানো। বাইরে থেকে তারা সবাই শুনতে পায় কাউকে শূন্যে তুলে বারবার আঁচড়ালে যেমন শব্দ হয় তেমন শব্দ। বেশ কিছুক্ষণ পর ঘরের সে শব্দটা থেমে যায় আর আপনি দরজাটা তার নিজেকে খুলে দেয়, মানে ভিতর থেকে দরজা কেউ খুলে দিল। তারা যখন সেই দরজার সামনে যায় তখন দেখে ঘর ভর্তি ধোঁয়া পেছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে তখন তাণ্ডব চলছিল। মনে হচ্ছিল যে গাছপালা ভেঙে সব একেবারে একাকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাদের ঘর সমেত তাদের উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা। বেশ কিছুক্ষণ এরকম যাওয়ার পর তারা বুঝতে পারে বাইরের সবকিছু এখন শান্ত। তো বের হওয়ার জন্য যখন আবুল কালাম দরজা খোলে তখনই দেখে তাদের উঠানে থাকা আম গাছে তার বাবার লাশটা ঝুলছে, কাফন জড়ানো লাশের মাথাটা বের করা এবং বিশাল একটা সাপ। সেই সাপটা পুরো শরীর পেঁচিয়ে ধরে রেখেছে, মুখে অনবরত ছোবল দিয়ে যাচ্ছে। তো এই দৃশ্য দেখার পর তারা সাথে সাথে চিৎকার করে দরজা লাগিয়ে দেয় এবং সেই রাতে আর বের হয়নি। এরপর তারা সকালে সেই ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে জানতে পারেন ইমাম সাহেব হাসপাতালে গত রাতে ঘাড়ে অনেক বেশ ব্যথা পেয়েছেন। আবুল কালাম অপেক্ষা করেন সেখানেই। ইমাম সাহেব হাসপাতাল থেকে ফেরেন। আবুল কালাম ওনাকে রাতের কথা সব বলেন এবং তাদের সাহায্য করতে পারেন, কিন্তু ইমাম সাহেব জানায় তিনি আর কোনো ধরনের সাহায্য করতে পারবেন না, কারণ গত রাতে তিনি যখন ঘুমিয়েছিলেন তখন কেউ তাকে ডেকে তোলে। ওঠার সাথে সাথেই তখন ওনাকে সজোরে আছাড় মারে এবং তাকে ওয়ার্নিং দেয় যদি তিনি এই পরিবারের কাউকে সাহায্য করেন তাহলে ওনার পরিণতি ভয়াবহ হবে। তো তারা হতাশ হয়ে যায়, কারণ একটা ভরসা পেয়ে গেছিল তিনি সেই ইমামের কাছে। তারা হতাশ হয়ে যায়। তো যখন ফিরে আসছিল তখন তারই যেই ভাই ঘটনা পাঠিয়েছেন তার একজন পরিচিত জন তাদের মাধ্যমে তার কাছে আসতে বলেন এবং তারা আসলে সেই পরিচিত জনের মাধ্যমে আসার পর ওই মুহূর্তে যদিও তিনি কোনো কেস হাতে নেয়নি, যিনি মাদ্রাসার যে ছাত্র, কিন্তু তবুও সবসময় তাদের বলে যে আমি যাবো রাতের বেলা ওদের বাড়িতে। তো সন্ধ্যায় তিনি ওস্তাদকে স্মরণ করে তিনি পুকুর পাড়ে আসেন এবং ওনাকে পুরো ব্যাপারটা বলার পর তিনি আরো 2 জন ছাত্র জিন সহ সেখানে যাওয়ার অনুমতি দেন এবং ওনার জন্য অপেক্ষা করতে থাকেন। তো যথারীতি আসার পর রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তো তিনি তাদের বাড়ির উঠানে প্রবেশের পরই দেখতে পান বাড়ির 2 কোণায় 2টা বড় সাইজের কুকুর দাঁড়ানো, যাদের মুখটা সেলাই করা ছিল। তো সেই সেলাই করা মুখ থেকে লালা ঝরছিল। তো কুকুর দুটির গলায় শেকল জাতীয় কিছুটা বাঁধা ছিল, কিন্তু শেকলটা কোথায় বাঁধা সেটা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল বাড়ির পেছন থেকে কোথাও বাঁধা, এবং তিনি দেখার জন্য সেদিকেই যাচ্ছিলেন। তখনই পেছন থেকে ওস্তাদের একজন ছাত্র জিন তার হাত ধরে ফেলে এবং বলল সেখানে না যেতে। তো তিনি থামলেন সেখানে এবং তাদের ঘরের দরজায় নক করলেন। যখন দরজা খুলে গেল তখন আবুল কালাম বেরিয়ে আসলো এবং তাকে সালাম দিয়ে ঘরের ভেতর নিয়ে গেল। তো তাদের ঘরে ঢুকতেই তার মনে হচ্ছিল পাশের ঘর থেকে কেউ অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে আছে, সেখানে কেউ হিস হিস করে একটা শব্দ করছে। তো তিনি আবুল কালামকে বললেন পাশের ঘরে কে থাকে? তিনি বলেন কেউ থাকে না হুজুর, এটা আমার আব্বার ঘর, আব্বা থাকতেন এই ঘরে। তো তিনি সেই ঘরের দরজার সামনে যান এবং সেই ঘরে পা দিতেই তার মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি তাকে সেই ঘরে প্রবেশ করা থেকে বিরত করছে। তো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে তিনি দোয়া পড়লেন এবং সেই ঘরে প্রবেশ করলেন। তো আবুল কালাম যিনি ছিলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। তো তাকে চলে যেতে বলা হলো এবং তাকে দরজা আটকে দেন তিনি। ঘরটার ভেতর শুধু হিস হিস এবং ঘুম ঘুম টাইপের একটা ঠান্ডা আওয়াজ পাচ্ছিলেন। তিনি কোনো কিছুই দেখছিলেন না। তো এবার তিনি কিছু আমল করা শুরু করেন। বললেন এই ঘরে কে আছো?
আমল করার পরে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয় কোনো সারা শব্দ ছিল না। তিনি আবার বলেন, কে আছো আর কেনই বা এই পরিবারের সাথে এমন করছো? কোনো সারা শব্দ নাই। তো এবার তিনি তার সাথে থাকা একটা জমজমের পানি ছিল, সেটা পানি ঘরের পেছন দিকে দরজায় ছিটিয়ে দেয়, কেননা সেখান থেকে সেই শব্দটা, হিস হিস শব্দটা আসছে। পানিটা দরজার ছিটাতেই বেশ বেশ শব্দ করে দরজাটা খুলে যায়। মনে হলো কেউ রাগে সজোরে লাথি মেরে দরজাটা খুলে ফেললো। তো এবার তিনি জিজ্ঞেস করলেন, কে তুই? বলতে বলতে আবার তাকে দোয়া পরে জমজমের পানি ছিটা মারলেন এবং পানিটা ছিটা মারলেন দরজার দিকে। তো দরজার দিকে আবারও তিনি জিজ্ঞেস করলেন, কে তুই? তো বলতে বলতে তিনি, তার সাথে থাকা একটা পরা বেত ছিল, পিটানোর বেত, সেটাতে তিনি একটা আঘাত করলেন। মুহূর্তের মধ্যে তার গালে সজোরে একটা চর অনুভব, মানে থাপ্পড় অনুভব করলেন তিনি। প্রচন্ড ব্যথায় তার চোখে ঝাপসা দেখতে লাগলেন তিনি। তিনি কানেও শুনতে পাচ্ছিলেন না এবং তার মনে হচ্ছিল পুরো দুনিয়া তার ঘুরছে তার চারিপাশে। এবং তিনি কোনো রকমের পাঞ্জাবির পকেটে হাত দেন পাথর দুটো বের করার জন্য, কিন্তু পকেটে হাত দেওয়ার পর তার কিছু মনে ছিল না। তো দুদিন পর তিনি চোখ মেলেন, তখন মধ্যরাতে তিনি দেখেন তার ঘরে গায়ে প্রচন্ড জ্বর, গাল ফুলে তখন একাকার অবস্থা। তিনি ঝাপসা দেখছিলেন। তার ওস্তাদ বসে আছে তার পাশে। তিনি সালাম দেন এবং জানতে চান যে কিভাবে হলো, কেন হলো, কি ঘটেছিল, কে আমাকে আঘাত করেছিল। জিজ্ঞেস করার পরে তিনি ওস্তাদ বলেন, তুমি ভুল করেছ, তুমি বেয়াদবি করেছো, কারণ সেখানে যিনি ছিলেন তিনি একজন বুজুর্গ জিন ছিলেন। তুমি তাকে সালাম দাও নাই এবং ওনাকে প্রথমেই তুই বলে সম্বোধন করেছ, আঘাত করেছ। এই তিনি রাগ হয়ে তোমাকে চর মারেন। তাছাড়া আমি তোমাকে বলেছিলাম সেখানে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে। আমরা ছাত্ররা পুরো খোঁজ নিয়ে আসার আগেই তুমি বেয়াদবি করে ফেলেছ। তুমি জানোই আমি ওনাকে পরবর্তী ওনার কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছে এবং আমার ছাত্র জিনদের দিয়ে তোমাকে আনানোর ব্যবস্থা করি। এখন আগে সুস্থ হও, তারপর দেখা যাক কি করা যায়। কারণ আবুল কালামের বাবা যা করে গিয়েছে তার শাস্তি পাচ্ছে তার পরিবার। এটা এতটুকুই পাঠিয়েছেন যিনি জুনায়েদ ভাই। তিনি এর থেকে বেশি কিছু পাঠাতে পারেননি। তিনি চট্টগ্রামের কোনো একটা এলাকা থেকে আমাদের ঘটনা পাঠিয়েছেন জুনায়েদ সাহেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই। আমরা আপনার পরবর্তী ওস্তাদের ঘটনা শুনতে চাই এবং আপনি যদি আমাদেরকে পাঠান তাহলে আমাদের শ্রোতারাও শুনতে পারবে। ঘটনাটি জুনায়েদ ভাই আমাদেরকে পাঠিয়েছেন মার্জিয়া মেহজাবিন আপুর মাধ্যমে। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।